জামাত কোনোদিন অস্বীকার করেনি, জামাত জামাত কোনোদিন অস্বীকার করেনি যে আমরা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। তো জামাত যেটা দৃঢ়ভাবে সবসময় বলে এসছে, আমরা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম। এটার সাথে ছিল মৌলী রাজাকার এবং শান্তি কমিটি। দিস জামাত ইজ নট মাই ড্যাডস জামাত। কারণ আমার জামাতে যেই মানের নেতৃত্ব ছিল, এখন নেতৃত্বের মানের মধ্যে অনেক ধস এসেছে। ম্যাডাম জি আব্বাকে নিজে বলেছিলেন যে আমাদের এই জোট পরবর্তী 3টা ইলেকশন অন্তত একসাথে থাকতে হবে, যেন আওয়ামী লীগ এই দেশে, ভারতপন্থী দল এই দেশে আর দাঁড়াতে না পারে। অ্যানালাইজ করলো যে এই জোটটাকে ভাঙতে হবে। জামাতের সিস্টেমটা মানুষ জানে না। জামাত একটা ক্যাডার ভিত্তিক দল। হ্যাঁ, এখানে যোগ দিলে আপনাকে নিচে থেকে উপরে উঠতে হবে। এবং জামাতের ইলেকশন সিস্টেম হলো নো ক্যান্ডিডেট নো ক্যাম্পেইন, অর্থাৎ কেউ প্রার্থী হতে পারবে না, কেউ বলতে পারবে না আমির হিসেবে বা কোনো পদেই কেউ দাঁড়াতে পারবে না। আমি তো জুলাই বিপ্লব দেখিনি, এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ যে আমি জুলাই বিপ্লবের অংশীদার হতে পারিনি। শেখ সাহেব অ্যাকচুয়ালি অনেক উদার মনা ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্র চালানোর মতো ওনার যোগ্যতা ছিল, এটা আমি বিশ্বাস করার যথেষ্ট কারণ। আমি নীতিগতভাবে ওনাকে বঙ্গবন্ধু বলি না। উনি কি 72-75 উনি বাংলাদেশের বন্ধু হিসেবে প্রমাণ করেছেন নিজেকে? আমি আপনাকে 100টা লিস্ট দিব উনি কি অপকর্ম করেছেন। 15ই আগস্ট জাতি মুক্তি পেয়েছিল। 15ই আগস্ট কেউ প্রকাশ্যে না নিলে বলেনি। মিষ্টি দোকানে মিষ্টি পাওয়া যায়নি, মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। হ্যাঁ, বিএনপি তো জাতীয়তাবাদী দল, আমি তাদেরকে পছন্দ করি, আমি প্রধানমন্ত্রীকে পছন্দ করি। আমি ওনাকে বলেছি, আপনি যদি আপনার বাবা মার লিগেসি ধরে রাখেন, এদেশের মানুষের কাছে আপনি পূজনীয় হয়ে থাকবেন। তবে ওনার এই মুহূর্তে ভারত যাওয়াটাকে আমি সমর্থন করি না। আমাদের একটা ক্রিকেট প্লেয়ার যদি ওখানে নিরাপদ না হয়, একটা রুগী ওখানে গিয়ে যদি নিরাপদ না হয়, একটা পর্যটক যদি নিরাপদ না হয়, আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, প্রধানমন্ত্রীর জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থিতিশীল রাখার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের ঢাকার ফেস দ্য পিপল স্টুডিও থেকে আমি সাইফুর সাগর আজকে এমন একজন অতিথিকে আপনাদের সামনে এনেছি। তার সাথে আমরা বর্তমান বাংলাদেশের যে চলমান রাজনীতি, সামাজিক সংকট এবং আগামীর ভবিষ্যৎ সবকিছু নিয়েই কথা বলবো। আপনারা সবাই তাকে চেনেন, তিনি জনাব লেফটেন্যান্ট জেনারেল। আপনার নামের আগে ব্রিগেডিয়ারটা এমন ভাবে মানে হয়েছে যে এখন বলতে গেলে একটু চিন্তায় পড়ে যেতে হয়। জনাব লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম সাইফুর ভাই, আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে সালাম। আলহামদুলিল্লাহ। আসলে ব্যস্ততার মাত্রা এত বেড়ে গেছে যে নিজেকে নিয়ে চিন্তা করার সময় পাই না কেমন আছি। বিছানায় পড়ে গেলে বুঝি যে আমি সুস্থ নাই। সুস্থ আপনাকে কিন্তু আজকে আপনাকে দেখে খুব ভালো লাগছে যে আরো আগের থেকেও আপনাকে এখন অনেক ইয়াং লাগছে। আলহামদুলিল্লাহ, আই ফিল ইয়াং। আমি আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে, আল্লাহ যেন আমাকে সুস্থ, সক্ষম, কর্মক্ষম, সচল রাখেন, দেশের জন্য কাজ করতে পারি। আমি আপনাদের দোয়া চাই। আমি আপনার সাথে আজকে খুব স্পন্টেনিয়াস একটা ডিসকাশন করতে চাই। মানে আপনি তো একটা সময় বন্দি সেলে ছিলেন, যে গল্পটি এখন সবারই জানা, মোটামুটি সবাই। এতটাই আপনার ওই বিষয়টা নিয়ে সারা দেশ বিশ্বব্যাপী বেশ আলোচনা হয়েছিল। তখন মোটামুটি অনেক আমাদের জানার বিষয় আপনি ইতিমধ্যে অনেক মিডিয়াতে বলেছেন, নিজের ইয়েতেও বলেছেন। তবুও আজকের প্রেক্ষাপটে এসে ওই সময়টার মূল্যায়নটাকে আপনি কিভাবে করবেন? তৎকালীন সময় আপনি যে কত বছর ছিলেন টোটাল? 8 বছর আপনি বন্দী ছিলেন। এই বন্দী জীবন নিয়ে, আজকের প্রেক্ষাপট নিয়ে বন্দী জীবন নিয়ে আপনার কোনো ধরনের আছে কিনা, কিছু বলবার আছে কিনা? মানে এখানে আক্ষেপ থাকতে পারে, এখানে আশা থাকতে পারে, এখানে প্রত্যাশার কোনো মিল, সবকিছু মিলিয়ে তৎকালীন আমি আসলে পিছনের দিকে ফিরে তাকাতে চাই না। এটা এত এই 8 বছরের অভিজ্ঞতাটা বর্ণনা করে 8 বছর লাগবে শেষ করতে। আপনি 2908 দিন যখন একজন মানুষ প্রতি রাতেই মনে করে আজকে আমাকে ক্রস ফায়ারে ফেলে দেবে, তো তার মানসিক অবস্থা, আল্লাহর রহমত, আল্লাহ আমাকে, আমি মানসিক রোগী হয়ে যাইনি, কিন্তু মানসিক অবস্থা কি হতে পারে যে এশার নামাজের পরে বা তাহাজ্জুদের সময় আল্লাহকে বলছে যে আল্লাহ, এটা যদি আমার শেষ নামাজ হয়, আমার যদি কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হয় তাদের হাতে, তুমি আমাকে বেহেশত নসিব করো, আমাকে আমার গুনাহ মাফ করে দিও, আমার শহীদের মর্যাদা দিও, আমার লাশ যেন শিয়াল কুকুর না খায়, আমার লাশটাকে সম্মানের সাথে আমার পরিবারের কাছে পৌঁছে দিও। এটা যখন মানুষ রাতের পর রাত 2908 দিন বলে, মানুষের মনের অবস্থা কি বলা যাবে না। আমি আর পিছনে ফিরে তাকাতে চাই না। আমার যে দুঃখ লাগে যখন কেউ বলে যে আয়নাগর বলে কোনো কিছু নেই, ছিল না। কেউ বলে আমি আইএসআর আন্ডারে ছিলাম, কেউ বলে আমি টার্কিতে ছিলাম। একটা প্রশ্ন তো আপনার কথাটাই যদি আমি ধরি যে আপনি খুবই যখন মনে করতেন পরদিনই আপনাকে হয়তো মেরে ফেলবে, আপনাকে গুলি করে মেরে ফেলবে, এই ভীতির থাকা সত্ত্বেও আপনি এতদিন বেঁচে ছিলেন, খুব ভালো ছিল। অনেকে মনে করে আপনি ভিআইপি সেলের মধ্যে ছিলেন, সেখানে আপনাকে খুব স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। অন্যদেরকে যেখানে মেরে ফেলা হয়েছে, আপনাকে মেরে ফেলা হয়নি। এই আপনাকে না মেরে ফেলা বা আপনার প্রতি এতটা রুড না হওয়ার পেছনের কারণটা কি, যদি এক লাইনে বলতেন। আর দ্বিতীয়ত হলো,
কিছুদিন আগে, দুদিন আগে মনে হয় একজন আইনজীবী আপনার বিষয়ে বলেছে যে আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছিলেন, আপনার বইতে লিখেছেন যে আপনি কোনো গাছপালা কিছুই দেখেননি। আমি সাক্ষাৎ করে বলেছি। হ্যাঁ, সাক্ষাৎ করে বলেছেন আপনি গাছপালার থেকে শুরু করে বাইরের কোনো কিছুই দেখেননি, পুরো অন্ধকার একটা রুমের ভিতর বন্দী ছিলেন। তো ওই সেই আইনজীবী দাবি করেছে সেখানে তো জানালার বাইরে গাছ দেখা যাচ্ছে, তার মানে আপনি মিথ্যা বলেছেন, এই ধরনের কথা বলেছেন। আসলে বাংলায় একটা কথা আছে, আত্মবর্ণন মতে জগৎ। এটা মানেটা হলো মানুষ নিজের অন্তর দিয়ে দুনিয়াটাকে দেখে। যে নিজে যেমন সে অন্যকে সেরকম মনে করে। আমাদের দেশে আইন পেশায় তো মিথ্যা বলাটা একটা, মিথ্যা না বলাটাই অস্বাভাবিক। সবাই মিথ্যা কম বেশি বলেন। এবং আমাকে যখন উনি জেরা করেছেন, আমি নামটা ভুলে গেলাম ওনার, উনি যখন জেরা করেছেন আমাকে যে আইনজীবী দাবি করেছে সেই কি আপনাকে জেরা করেছিল? হ্যাঁ, প্রথম কথা হলো হি ওয়াজ নট এট অল প্রিপেয়ার্ড। আমি একাধিকবার ওনাকে বলতে হয়েছে যে আপনি যথেষ্ট হোমওয়ার্ক করে আসেননি। উনি আমাকে একটা প্রশ্ন করছেন, 30 সেকেন্ড বিরতি দিয়ে দিয়ে একটা করে বাক্য বলছেন, 10 সেকেন্ড বিরতি দিয়ে একটা করে শব্দ বলছেন, এবং ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলতে বাধ্য হয়েছে একাধিকবার আপনি আননেসেসারি লিঙ্গার করছেন, আমি আপনাকে বসিয়ে দিতে বাধ্য হব, আমি আপনাকে জেরা করা বন্ধ করে দিতে বাধ্য হব। একদিন উনি আমাকে বলেছিলেন যে আমি ডকে দাঁড়ালে চেয়ারম্যান আমাকে, ট্রাইব্যুনাল চেয়ারম্যান আমাকে চেয়ারে বসতে বলতেন, সম্মান দেখাতেন যথেষ্ট, আমি শুক্রিয়া জানাই। তো আমি চেয়ারে বসে ছিলাম। শুরু করার আগে উনি আমার আইনজীবীর দিকে তাকিয়ে বলছেন যে আপনার সাক্ষীকে প্রস্তুত করে নিয়ে এসছেন তো? আমি সাথে দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে গিয়ে বলছে যে অবজেকশন ইউর অনার, আই ফিল ইনসাল্টেড। আমি যা স্টেটমেন্ট দিয়েছি একটা মিথ্যা কথা বলিনি, কোনো কিছু বাড়িয়ে বলিনি, আমাকে প্রস্তুত করার দরকার নেই। আই ডিমান্ড এন অ্যাপোলজি। উনি এটার জন্য নিঃশর্ত ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি যেটা বলেছেন এটা আমার জন্য অপমানজনক, আমি এই অপমান আমি সহ্য করব না। এবং তখন চেয়ারম্যানও বলেছেন যে হ্যাঁ, আপনি যেটা বলেছেন ইট ইনসাল্টিং, আপনি, এবং উনি দুঃখ প্রকাশ করেছেন। উনি, আমি মানুষের সমালোচনা করা সাধারণত পছন্দ করি না। উনি আমার বই দেখে দেখে পৃষ্ঠা উল্টিয়ে প্রশ্ন করেছেন। আমার বইয়ের মধ্যে স্পষ্ট আছে, আমার অনেক সাক্ষাৎকারে বলেছি আমি, যে ওই জানালাগুলো তো 4 স্তরের কালো রং করা ছিল। উনি দেখেছেন যখন এগুলোকে ট্যাম্পারিং করা হয়েছে, আলামত ধ্বংস কি করা হয়েছে, এটাও আমি ডক্টর ইউনূস সহ যখন গিয়েছি আমি বাইরে এসে সাক্ষাৎকারে বলেছি কি কি আলামত ধ্বংস করা হয়েছে। তার মধ্যে এটাও একটা ছিল যে কাঁচ রং করা ছিল, ওই কাঁচ এখন খালি করে ফেলা হয়েছে। তো উনি এখনকারটা দেখিয়ে সে আগের কথা বলে আমাকে মিথ্যা কথা বলা, আমার উনি যে মিথ্যা কথা বলছেন এটা আমি ওনাকে ইয়েতে দিয়েছি, আমি ফেসবুকে দিয়েছি, আল্লাহকে ভয় করেন। উনি আসলে, উকিলরা তো ক্লায়েন্টের কাছ থেকে পয়সা পাবে, তারা কাজ করে। তো আমার কাছে মনে হয়েছে যে জিজ্ঞাসাবাদের সময় উনি ইচ্ছা করে সময় নিচ্ছেন যেন একদিন বেশি যদি প্রশ্ন করতে পারেন ওই দিনে একটা ফিস পাবেন উনি। ইটস ভেরি ক্রিটিক্যাল। আমি মিথ্যা কথা বলি নাই, আমার বইয়ে আছে এগুলো, অন রেকর্ড আছে, এগুলো নতুন কথা না, যেগুলো কাঁচ দিয়ে রং করা ছিল। কিন্তু উনি তো আপনাকে মিথ্যাবাদী বলেছেন স্পষ্টভাবে যে আপনি মিথ্যা কথা বলেন। উনি মিথ্যাবাদী বললে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম? সমস্ত জাতি জানে, সমস্ত জাতি জানে যে আমার মানুষ আমার সাক্ষাৎকার দেখেছে, আমার বই পড়েছে, ডক্টর ইউনূস গিয়েছেন, আপনার ট্রাইব্যুনাল টিম গেছে, ইনভেস্টিগেশন কমিটি গিয়েছে, আপনি যে তদন্ত সংস্থা তারা গিয়েছে, এবং এটা তো ওখানে দেওয়াল ভেঙেছে, ভেন্টিলেটর ছিল না, ভেন্টিলেটর বড় করেছে, রুম 2 রুমে ভেঙে দিয়ে আপনার এগুলো রুম বড় দেখানো হয়েছে। এগুলো আমার ছবি আছে, আপনি চাইলে আমি আপনাকে পাঠিয়ে দেবো, আপনি আপলোড করে দিয়েন। আমি শিওর। উনি এটা মানে ওনার বক্তব্য শতভাগ মিথ্যা। আচ্ছা, জিয়ারাতে আপনার আমার বই তো আছে, আপনার বই দেখেন, আমার রকমারি.com আমার বই পাওয়া যায়, বিভীষিকা মায়ানগর, ওখানে লেখা আছে স্পষ্ট। আমি যেটা দেখেছি, উনি বলছেন যে আমি যদি গাছপালা না দেখে মেজ দেখলাম কিভাবে। আমি তো বলেছি যে আমার ওই দক্ষিণ দিকে মেস ছিল, এবং ওই মেস যখন প্রতিষ্ঠা হয় আমি ওই মেসের প্রথম বাসিন্দাদের মধ্যে একজন। আচ্ছা। এবং আমি জানতাম যে ওই মেসের উত্তর দিকে আয়নাঘর তো আমি মুক্তির পরে শব্দটা শুনেছি, আর আগে আমি শুনিনি কোনোদিন। আমি জানতাম যে ডিজিএফআই, জেআইসি, জয়েন্ট ইন্টারোগেশন সেল। এবং আমরা ওই মেসে থাকতে ওখানে মাঝে মাঝে টর্চার করে চিৎকার চেঁচামেচির আওয়াজও পেয়েছি আমরা মেসে থাকতে আমরা। তো যখন আমাকে যে ধরতে এসেছিল তাকে আমি চিনেছি, সে ডিজিএফআই অফিসার ছিল, এবং আমাকে রাস্তা দিয়ে নিয়ে গেছে। আমি আমার চোখের বাঁধনটা নেমে গেছিল, মুখোশটা হালকা ছিল, বাঁধনটা মোটা ছিল, ওর মধ্যে দিয়ে আমি বাইরে রাস্তা দেখতে পাচ্ছিলাম। আই ওয়াজ ফলোইং দ্য রুট, আমি বলতে পারবো কোনখান দিয়ে, আমার বইও লিখেছি আমি কোনখান দিয়ে আমাকে নিয়ে গেছে। সো আই নিউ আই ওয়াজ ইন ডিজিএফআই, জাস্ট টু বি কনফার্ম। আমি পরের দিন সকালবেলা আলোর জন্য অপেক্ষা করেছি, কারণ ওইখানে রুমের দক্ষিণে 2টো ভেন্টিলেটর ছিল, ছোট ছোট,
ওই ভেন্টিলেটর দিয়ে আমি আমার মেস দেখে চিনতে পেরেছি যে আমি কোথায় আছি, নিশ্চিত হয়েছে। জানলা দিয়ে নয়, জানলা তো গাছপালা এখন দেখা যায়, বিকজ ওই জানলার রং উঠিয়ে দিয়েছে, তখন তো রং উঠানো ছিল, রং করা ছিল। তো উনি আমার কোনো মন্তব্য তার মানে আপনি যেটা বলতে চেয়েছেন উনি মিথ্যা কথা বলেছেন, সোজা কথা। আর কিন্তু আপনাকে কেন পূর্ণাঙ্গভাবে টার্গেট করা হয়নি? মানে আপনাকে জীবিত রেখে দেওয়ার পেছনের কারণ কি 8 বছর? কারণ আমরা যতটুকু শুনেছি সেখানে গিয়ে অনেকেই ফেরেনি। জি, এখনো অনেকে নিখোঁজ আছে, শত শত। জি, এটা সোজা উত্তরটা হলো আল্লাহ তাদের হাতে আমার মৃত্যু রেখেনি, এটা হলো সহজ উত্তর। বাট লজিক্যালি, যৌক্তিক দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয় আর কি, যে আমার বাবার দলের যে একটা জনশক্তি আছে, আর সেনাবাহিনীতে আলহামদুলিল্লাহ আমাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে। আমার অফিসার, সৈনিক, আমি এটা আল্লাহর পক্ষ থেকে আমি মনে করি আমার জন্য একটা বিশেষ রহমত। তো আমাকে মেরে ফেললে হয়তো এটার কোনো প্রতিক্রিয়া সেনাবাহিনীর ভিতরে বা বাইরে হতে পারে, এই আশঙ্কা থেকে রেখে দিতে পারে বলে আমি মনে করি। আমি নিশ্চিত না, অনুমান করে কথা বলা কোরআন হাদিসে নিষেধ আছে। বাট আপনি যেহেতু প্রশ্ন করলেনই, আমার কাছে মনে হয় এটা। এছাড়া তো তবে হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্টে কিন্তু এটাও এসছে যে শেষের দিকে পলাতক প্রধানমন্ত্রী বলেছিল যে ওনাকে ফেলে দেন, আপনাকে ফিরে হ্যাঁ, এটা আচ্ছা, আমার কাছে ওটারও রিপোর্টের কপিটা আছে আমার কাছে, যে ওনাকে ফেলে দেন। মানে তারা হয়তো কি বলেছিল জানি না, জবাবে বলেছে যদি ডাকতে না পারেন ফেলে দেন। মূলত টার্গেট ছিল আপনাকে বন্দি রাখা। হ্যাঁ, তারা হয়তো আশঙ্কা করছিল যে আমার বাবার যে মানে মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে 5-7 লাখ হয়েছে অন্তত পক্ষে। দেখেন, বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা ম্যাডাম জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া, ওসমান হাদি এনাদের হয়েছে। এনারা তো সরকারের আনুকূল্যে, সমস্ত বাহিনীর সমর্থনে হয়েছে। আর আমার বাবার জানাজা হয়েছে 2014 25 অক্টোবর, প্রতিকূল পরিস্থিতি, মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষ এসছে, এবং কোনো মানে সারা দেশ থেকে কাউকে আসতে দেওয়া হয়নি। ঢাকার মানুষ স্বতঃস্ফূর্ত, আমি জানি মুক্তিযোদ্ধার নাম বললে আপনারা চিনবেন, এই যে জাফর চৌধুরী সাহেব, গণস্বাস্থ্য, উনি জানা যায় গিয়েছে। উনি তো মুক্তিযুদ্ধ পেশাজীবী পরিষদের সভাপতি ছিলেন। তো অনেক মুক্তিযুদ্ধ জয়েন করেছে। এই যে বিএনপির গয়েশ্বরচন্দ্রায়, উনি আমার বাবার জানাজা তো আমরা বাসা থেকে মিছিল করে বাইতুল মোকাররম গেছি, ওখান থেকে মানে লাশের বহর নিয়ে শোভাযাত্রা করে বাসায় ফিরেছি, উনি আমাদের মিছিলে জয়েন করেছেন। তো অনেকেই জয়েন করেছেন, আরো অনেক, ইভেন আওয়ামী লীগের নেতাও আমাদের বাসায় গিয়ে শোক বই স্বাক্ষর করে এসছে। তো আমার বাবার জানা যে এত বিশাল একটা জনসমাগমকে তারা ভয় পেয়েছে, এবং তারা মনে করেছে যে, এটা আমার ধারণা, যে অন্যান্য দল তো বাংলাদেশে একমাত্র সম্ভবত জামাত ইসলামী আছে যেটাতে উত্তরাধিকার সূত্রে কোনো নেতা হয় না। এখন যারা জামাতের নেতা আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তাদের কারো বাবা জামাতের নেতা ছিল না। আচ্ছা, নেতাদের কয়েকজন এমপি হয়েছে, এমপি হওয়া আর নেতা হওয়া দুটা দুই জিত। তাদের সাংগঠনিক কি সম্পর্কে আমি জানি না, কিন্তু ব্যারিস্টার নজিবুর রহমান মোমেন নিজামী সাহেবের ছেলে হয়েছে, মীর কাসেম আলী সাহেবের ছেলে ব্যারিস্টার আরমানা চৌধুরী 8 বছরের গুমের শিকার। তো আর কোনো নেতা আমার ছেলে এরকম এমপিও হয়নি। তো তারা অন্যান্য দলের মতো চিন্তা করেছে হয়তো যে আমি যদি জামাতের আমিরের দায়িত্ব নেই, তাহলে তাদের জন্য এরকম ভয়ের ব্যাপার হয়ে যাবে। এছাড়া আমি ভারতের বিরুদ্ধে ফেসবুকে খুব সোচ্চার ছিলাম। আমার মা, স্ত্রী, সন্তানরা, ভাইরা, আত্মীয়স্বজন সবাই আমাকে বলেছে, যখন কেউ ভারতের বিরুদ্ধে মুখ খুলেনি, আমার তো অনুপরমাণু শিরা উপশিরা লোমকূপ রক্তবিদ দেশপ্রেমিক আমি। তো আমি ভারতকে নীতিগতভাবে আমার কারোর সাথে বৈরিতার সম্পর্ক পছন্দ করি না। আমি হু ওয়ান্টস, আমার একটা প্রতিবেশী আমাকে সারাক্ষণ জ্বালাতন করবে, আমি চাই না। আমি চাই বন্ধুত্ব সুলভ সম্পর্ক, কিন্তু বন্ধুত্ব তো এক পক্ষের হয় না। আমি ভারতটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আজকে আমাদের। আমরা কি ভারত থেকে বাংলাদেশে আসবো নাকি বাংলাদেশ থেকে ভারত, কারণ আপনার কাছ থেকে সব বিষয় নিয়ে আমি ভারত বিরোধী ছিলাম। এটার কারণে আমাকে এই দুটা কম্বিনেশন, একটা হলো আমি যদি জামাতের আমির হই আর আমি ভারত বিরোধী অবস্থান, এই দুটা সমন্বয়ে তারা আমাকে ডেঞ্জার মনে করেছে, এই জন্য আমাকে তারা নিয়েছে। এবং আমাকে যে জিজ্ঞাসাবাদ করেছে, নেওয়ার পর 1 মাস কিছু জিজ্ঞাসা করেনি, 1 মাস পরে বলেও হয়েছে আপনাকে ছেড়ে দেওয়া হবে। তারপরেও আরো 2 মাস পরে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। আমাকে ওর 3 দিন জিজ্ঞাসা করেছে, ওই 16 সালে, এরপরে জিজ্ঞাসা করেনি। এবং মূল প্রশ্ন ছিল আমি জামাতের আমির হতাম কিনা, কেন হতাম না। আর জামাতের আমির কি আসলেই যে কেউ জামাত না করে হওয়া সম্ভব? না, জামাতের এটা মানুষ জানে না অ্যাকচুয়ালি,
আমি জামাত করি না, আমি তো জানি আমি আপনি জামাতের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা জি, জি, সন্তান, হ্যাঁ, সুতরাং আমি আমরা তো মনে সেই করি সুবাদে আপনি জানি। জামাত করবেন, এটা স্বাভাবিক। এবং সবাই মনেই করে যে আব্দুল্লাহিল আমান আজমি জনাব গোলাম আজমের ছেলে, এবং তার বাবা জামাত ইসলামকে Legacy প্রতিষ্ঠা হিসাবে। করেছে। এটা তো হওয়ার হওয়ার কথাই। এবং আমরা এটাও বিশ্বাস করে সাধারণ মানুষ, আপনি শুধুমাত্র জামাতই করবেন না, জামাতের আমির হওয়ার মতো আপনার সেই ক্যাপাসিটি থাকার কথা। না, জামাতের সিস্টেমটা মানুষ জানে না। জামাত একটা ক্যাডার ভিত্তিক দল। হ্যাঁ, হুম। এখানে যোগ দিলে আপনাকে নিচে থেকে উপরে উঠতে হবে। এবং জামাতের ইলেকশন সিস্টেম হলো নো ক্যান্ডিডেট নো ক্যাম্পেইন, অর্থাৎ কেউ প্রার্থী হতে পারবে না, কেউ কোনো কিছুর বলতে প্রার্থী হতে পারবে না। না, আমির হিসেবে বা কোনো পদেই কেউ দাঁড়াতে পারবে না। বলেন। জামাতের রোকন একটা স্টেজ আছে। এটা রোকন খুব কঠিন, মানে তাদের কি কি নিয়ম তাদের মানতে হয়। তাদের মনে করেন মাসে 150 ওয়াক্ত নামাজের মধ্যে 140 ওয়াক্ত জামাতে পড়তে হবে, দৈনিক কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইসলামী সাহিত্য পড়তে হবে। এরকম অনেকগুলো ফরম্যাটের আছে তাদের, ওই ফরম্যাট তাদের নিয়মিত ফিল আপ করতে হয়। এবং আমার বাবাকে আমি দেখেছি উনি গ্রেপ্তার হওয়ার আগে রাত পর্যন্ত উনি পুরা করে গেছেন এটা। তো ওই সিস্টেমে যারা রোকন হয় তারা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেয়। জামাতের কেউ ক্যান্ডিডেট হতে পারে না, কেউ ক্যাম্পেইনও করতে পারে না। 3 বছর পর পর তাদের রোকন সম্মেলন হয় এবং রোকন সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে তাদের আমির নির্বাচিত হয়। যারা আসতে পারে না তারা ডাকযোগে ভোট দেয়। তো ওখানে জামাতে আমি পুরে জুড়ে বসার মতো সুযোগ নাই। মানে আপনি জামাতের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না বর্তমানে? আমাকে কোনো জামাতের কোনো প্ল্যাটফর্মে আজ পর্যন্ত দেখেছেন আমাকে? পারিবারিক লিগাসির কারণে কি না, পারিবারিক তারা সৌজন্য সাক্ষাতে আসে। আমি অসুস্থ হলে হয়তো দেখতে আসে, আমার বাবার কবর জিয়ারত করতে আসে, সৌজন্য সাক্ষাৎ করে, এর বেশি কিছু না। মানে আপনারও কি করার ইচ্ছা নাই? আমি এই মুহূর্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই না। বাংলাদেশের রাজনীতি ব্যাপারে আমার অনেক বক্তব্য আছে। তবে আমি এটা আগেও বলেছি, এখনো বলেছি যে বাংলাদেশে গত 25 বছরে মনে করেন মূল্যবোধে যে অবক্ষয় হয়েছে, এটার প্রতিফলন তো এড়ানো যাবে না। আপনার পরিবারে বলেন, সমাজে বলেন, সেই হিসাবে রাজনৈতিক দল হিসেবে জামাতের মধ্যে এটা প্রতিফলন হয়েছে। তো আমার বাবা তো 2000 সালে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। উনি 1994 সাল থেকে উনি অবসর চাচ্ছিলেন জামাতের কাছে, জামাত ওনাকে দেয়নি অবসর। উনি এই প্রতি বছর নির্বাচনে ওনাকে আমির হয়েছে। উনি পৃথিবীর ইতিহাসে এমন নাই সম্পূর্ণ সুস্থ, সক্ষম, কর্মক্ষম, সচল থাকা অবস্থায় উনি দলীয় আমিরের পদ ছেড়ে দিয়ে অবসর নিয়েছেন। উনি কোরআনে তাফসীর করেছেন, উনি নেতাদের লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং দিতেন, উনি ওয়ার্কশপ করতেন নিয়মিত। জামাতকে কি আপনি ফিল করেন, ওন করেন কিনা? ওন করা, আমি সবাইকে ওন করি। যারা দেশপ্রেমিক সবাইকে ওন করি, যারা বাংলাদেশপন্থী আমি সবাইকে ওন করি। জামাত বলেন, আওয়ামী লীগ তো বাংলাদেশপন্থী নয়, কেউ বলতে পারবে না আওয়ামী লীগ তো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি, কেন করবেন না? আপনি দেখেন, আপনি 1971 সালে ফিরে যান, তখন দেশের রাজনৈতিক দল কটা ছিল? আওয়ামী লীগ, মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি পিডিপি, নিজাম ইসলাম, জামাত ইসলাম, জমিয়ত উলামা ইসলাম, কৃষক শ্রমিক পার্টি, ন্যাপ মুজফফর, ন্যাপ ভাসানী, 9টা দল। আরো 2-1টা থাকতে পারে। ওই শশীনার পীর, উনিও তখন রাজনীতি করতেন, একটা কি দলের নাম ছিল আমি। একমাত্র আওয়ামী লীগ এন্ড ভাসানী, ন্যাপ ছাড়া আর কেউ কিন্তু 71-এ স্বাধীনতার পক্ষে ছিল না। সবাই কিন্তু অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। এটা আপনি হয়তো জানেন না, আপনার ইতিহাস ঘেটে দেখেন। আমি তো ভিতর থেকে দেখছি সব। তো সেই সময়ের পরে তো জামাত 71 নিষিদ্ধ হয়ে গেল বিজয়ের পরে। 78 সালে আমার বাবা 7 বছর প্রায় বিদেশের, মানে আপনার যেটা উনি অ্যাসাইলাম নেননি, সেলফ এক্সাইল ছিলেন উনি ফিরে আসে। ওনার তো নাগরিকত্ব বাতিল করে দিয়েছিল, ফিরে এসে মামলা করে আমরা নাগরিকত্ব জিতেছি। উনি জামাত প্রতিষ্ঠা করেছেন এবং জামাত উনি একটা সুসংহত অবস্থানে দাঁড় করিয়ে চলে গেছেন। এখন এই জামাতের সাথে আমার বাবার জামাতের মানগতভাবে, গুণগতভাবে অনেক পার্থক্য আছে। আমি এটা আগেও বলেছি, দিস জামাত ইজ নট মাই ড্যাডস জামাত। কারণ আমার বাবার জামাতে যেই মানের নেতৃত্ব ছিল, এখন নেতৃত্বের মানের মধ্যে অনেক ধস এসেছে। আপনার জামাতের, আমি মানে একটা এমপির নামে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা
বা জামাতের এমপি ওয়াজে যে সমস্ত কথাবার্তা বলে, বা জামাতের অনেক নেতা এই সমস্ত শরীর ঝাঁকিয়ে যেভাবে কথাবার্তা বলে, এটা জামাতের মান ছিল না। আমি জন্ম থেকে দেখিনি এটা। আমার বাবা আমি জন্ম হওয়ার আগে থেকে জামাত পড়েন, সুতরাং আমি একদম ছোটবেলা থেকে, যদি বলেন আমার 1965 পাকিস্তানের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, আইয়ুব খান ভার্সেস ফাতেমা জিন্নাহ, কায়েদে আজমের বোন, ওটাও আমার খেয়াল আছে আবছা আবছা। 70-এর নির্বাচন, 69 গণঅভ্যুত্থান, এটা আমার সব চোখের সামনে ভাসে। আমি নেতাদের দেখেছি একজনের কি কোয়ালিটি ছিল। তো বর্তমান প্রেক্ষাপটে এই জামাত প্রফেসর গোলাম আজমের জামাত নয়, এটা হলো 1 নম্বর কথা। ওই মান অনেক, এবং এটা আমি বলেছি কারণটা, যে সামাজিক মূল্যবোধের অবক্ষয়, এরাই তো ঢুকছে জামাতে। দ্বিতীয়ত, আপনি যদি গুণগত মান বিচার করেন, বাংলাদেশে জামাত ইসলামের থেকে ভালো কোনো দল নেই, এটাকে বলতে পারবে না। জামাতের নেতাদের মধ্যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জামাত থেকেও ভালো কোনো দল বাংলাদেশে নাই নাই বর্তমানে। আপনি দেখান আমাকে, আপনি আমাকে বলেন, ঠিক আছে, ইউ টেল মি হুইচ পার্টি। তারা চান্দাবাজি করে না, টেন্ডারবাজি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, নামাজ পড়ে, রোজা রাখে, জাকাত দেয়, হজ করে, দিন প্র্যাকটিস করার চেষ্টা করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে। এটা প্রতিফলন আপনি দেখেন না 5টা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো, এই 5টা বিশ্ববিদ্যালয়ের 124টার মধ্যে শিবির 104টা পেয়েছে, ছাত্রদল 4টা পেয়েছে। তো আপনি আমাকে বাইনেই বলেন জামাতের, এট দ্য সেম টাইম আমি তো নারী গঠিত ব্যাপার, আমি সেটাই তো বললাম যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, আমার বাবার সময় এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছিল না, আমি সেটাই বলতে যাচ্ছি। এবং আমি যদিও অনেক লম্বা আলোচনা হয়ে যাচ্ছে, আমি শর্ট করে আরে অনেক বিষয় আপনার কাছ থেকে জানার ইচ্ছা আছে, কিন্তু জামাত কি মনে করেন বিরোধী দল হিসেবে খুব ভালো পারফরম্যান্স? না, আই এম নট ভেরি হ্যাপি উইথ দ্য পারফরম্যান্স। আমি মনে করি আরো ভালো করা। আর এটা এই বিষয়টা কিভাবে আপনার মানে এটা আমি আগে এক সাক্ষাৎকারে বলেছি যে আমাদের দেশের প্যাটার্নটা হলো, বিরোধী দল মানেই সরকারি সব কাজে সমালোচনা করতে হবে, সরকার বিরোধিতা করতে হবে। তবে আমি যে ব্যাপারে এখানে আপনাকে একটু জুলাই টেনে নিয়ে আসি, সেটা হলো যে আমি তো জুলাই বিপ্লব দেখিনি, এটা আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ যে আমি জুলাই বিপ্লবের অংশীদার হতে পারিনি। মেবি আমার মতো হাজার হাজার মানুষের ভোগান্তির ফলে জুলাই বিপ্লবটা হয়েছে, কিন্তু জুলাই বিপ্লবের সরাসরি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার সুযোগ আমার হয়নি। জুলাই বিপ্লবের পরে জুলাইয়ের যে শিক্ষাটা, এটা জুলাই বিপ্লবে ধরে রাখতে পারেনি, এটা আমার খুব কষ্ট লাগে। যে আমি যেটা একটু আগে বললাম, 71-এ দেখেন আপনি ডিভিশন ছিল জাতির মধ্যে, একটা বিভক্তি ছিল। জুলাই বিপ্লবে কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে কোনো বিভক্তি ছিল না, দল মত ধর্ম গোত্র বর্ণ বয়স আপনার জেন্ডার নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছিল। পৃথিবীর ইতিহাসে বোধহয় এমন বিপ্লব নাই। আমরা ওই ঐক্যটা ধরে রাখতে পারিনি, কারণ আমাদের ওই ঐক্যটা ছিল শুধুমাত্র একটা লক্ষ্যে, কিন্তু নেক্সট কি হবে এটার কোনো পরিকল্পনা ছিল না আমাদের। না থাকার ফলে আমরা আবার 5 তারিখ বিকেল থেকে আমরা বিভক্ত হয়ে গেছি। তো আমি আপনার প্ল্যাটফর্মে, আপনিও এই প্রশ্ন আমার খুব করার ইচ্ছে ছিল, করতাম আপনাকে। আপনিও তাহলে মনে করছেন যে জুলাই শক্তিটা আর ঐক্যবদ্ধ নাই? আমি মনে করছি এটা তো, আমি এখন যদি রাত্রে বাইরে সূর্য হয়, সূর্য এবং আপনার রোদ থাকে, তখন তো এটা মনে করার কিছু না। আমি দেখছি, জনগণ দেখছে, আপনি দেখছেন যে একদল আর দলকে গালাগালি করছে। এখনো 55 বছর আগে পক্ষ বিপক্ষ নিয়ে আমরা মারামারি করছি। এখনো আমরা বিভিন্ন রকমের বিশেষণ ব্যবহার করে একজন একজনকে আক্রমণ করছি। এটা খুব দুঃখজনক, খুব দুঃখজনক। মানে যে সমস্ত ল্যাঙ্গুয়েজের একদিকে চাটুকারিতা হয়, আরেকদিকে অপরপক্ষে গালাগালি করা হয়, এগুলো আমার কাছে কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য বলে মনে হয় না আমার কাছে। এই জন্য আমি কিন্তু রাজনীতিতে খুব বেশি, মানে পলিটিক্যাল কালচার খুব বেশি উন্নত হয়েছে, উন্নয়ন হয়েছে বলে স্পষ্টত আপনি মনে করছেন না, এটা আমরাও মনে করি। আপনার কাছে আমি জুলাই নিয়ে আরো অনেক প্রশ্ন আছে। এর আগে আপনি যেহেতু 1971 সাল নিয়ে একটা বিষয় এসেছিল, আপনি আওয়ামী লীগকে বলছিলেন যে তারা বাংলাদেশপন্থী নয়। আমি সেই জায়গাতে যদি একটু ইয়ে করি, আজকে 16ই আগস্ট 2026, গতকালকে 15ই আগস্ট গেছে, বঙ্গবন্ধুর মৃত্যু দিবস ছিল। আমি নীতিগতভাবে ওনাকে বঙ্গবন্ধু বলি না। আচ্ছা, আমি বঙ্গবন্ধু বলি না, এটা টাইটেলটা তো আনুষ্ঠানিকভাবে কোথাও ভোটের মাধ্যমে দেওয়া হয়নি ওনাকে, কিন্তু ওনাকে তোফায়েল আহমেদ দিয়েছিলেন, তোফায়েল আহমেদ দিয়েছিলেন এবং মানুষ এটা তখন ওই অবস্থা গ্রহণ করেছিল। উনি কি 72-75 উনি বাংলাদেশের বন্ধু হিসেবে প্রমাণ করেছেন নিজেকে? আমি আপনাকে 100টা লিস্ট দিব উনি কি অপকর্ম করেছেন, উনি দেশের বিরুদ্ধে কি ক্ষতিকর করেছেন। উনি দেশটাকে তো, ওনার সুযোগ ছিল একটা অবিসংবাদিত নেতা হয়ে, উনি মানুষ পূজা করতো ওনাকে, যদি উনি ওই সময় জাতিকে ঐক্যবদ্ধ করে নিয়ে আগাতে পারতেন। 1971 সাল তো ওনার নেতৃত্বেই তো, উনি তো স্বাধীনতা ঘোষণা দেননি, আমার কোনো প্রমাণ নেই। উনি তো নিজে নিরাপদে চলে গেছেন 7ই মার্চ। 7ই মার্চে এটা তো
সংগ্রামের কথা বলেছেন। উনি স্বাধীনতার ঘোষণা তো দেননি। স্বাধীনতার ঘোষণা দিলেন 7 মার্চ থেকে 23 মার্চ এবারে পর্যন্ত মুক্তির সংগ্রাম। মুক্তির সংগ্রাম বলেছেন উনি, কিন্তু উনি যে এটা বাংলাদেশ একটা স্বাধীন দেশে রাষ্ট্র ঘোষণা তো দেননি। উনি দিয়েছেন যে আমি বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলাম। সংগ্রাম একদিন, সংগ্রাম তো আপনার 69 সময় সংগ্রাম হয়েছে, আইয়ুব বিরোধী সংগ্রাম হয়েছে, এরা পরে ইয়াহিয়া বিরোধী সংগ্রাম হয়েছে, কিন্তু ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। হ্যাঁ, ঘরে ঘরে দুর্গ তুলো, এটা তো আমি মনে করি একটা পলিটিক্যাল স্টান্স ছিল। আপনি কি নিয়ে দুর্গ করবেন? আপনার ট্যাঙ্কের বিরুদ্ধে আপনি বাঁশের লাঠি নিয়ে যুদ্ধ করার জন্য যে সেনাপতি ডাক দেয়, যার যাই আছে তা নিয়ে প্রস্তুত থাকে। হ্যাঁ, তো এটা এটা তো এগুলি তো একটা আহ্বানের আহ্বান হতে পারে একটা আন্দোলনের জন্য, কিন্তু স্বাধীনতার ঘোষণা তো নয়। যদি আপনি স্বাধীনতার ঘোষণা 7 তারিখে দিয়ে থাকেন, তাহলে আপনি 23 তারিখ পর্যন্ত ভুট্টো ইয়াহিয়ার সাথে মিটিং কেন করলেন? আমাকে একটা জবাব দেন। শেখ সাহেব 23 মার্চ পর্যন্ত ইন্টারকনে মিটিং করেছে, ওয়াই? সাবজেক্ট হয়তো বাংলাদেশকে সেপারেশনের জন্য। এটা তো কোনো ডকুমেন্ট নাই, আপনি তো অনুমান করছেন, তাই না? উনি অবিসংবিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, এর কোনো সন্দেহ নাই। কারণ ওনাকে যখন তাজউদ্দিন সাহেব 25 তারিখ সন্ধ্যায় বলেছে, উনি তো ঘোষণা দেননি, তো সবাই জানে। উনি পৃথিবীর ইতিহাসে বলেন যে একটা ঘটনা বলেন যেখানে আপনি উনি 15 আগস্টে কি মানে কি করলে ভালো হতো বলে মনে করেন? 15 আগস্ট না 7 মার্চ না 25 মার্চে, ও সরি, হ্যাঁ 25 মার্চের আগে 25 মার্চ রাতে কি করলে ভালো হতো? আপনি ওনার অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়েছেন? ওনাকে সফিউল্লাহ বলেছিলেন তৎকালীন সময় যে আপনি জানলা দিয়ে পালিয়ে যান, উনি জাননি। এগুলোর অনেক কিছুই আছে। অনেকে এক পক্ষ বলে, একজনের স্টেটমেন্ট দিয়ে আমি কখনো কোনো কিছু গ্রহণ করি না, কিন্তু আমি আপনাকে এটা বলি, আপনি কি ওনার বই, ওনার লেখা বই? আমি পুরোপুরি পড়ি। আচ্ছা, ওটার মধ্যে ওনার নিজের বর্ণনায় আছে উনি অনেকবার গ্রেফতার এড়ানোর জন্য পালিয়ে গেছেন। ঠিক আছে, চলন্ত ট্রেন থেকে নেমেছেন, চলন্ত ট্রেন থেকে উঠেছেন, তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে উনি ভারত হয়ে বাংলাদেশে এসছেন, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে এসছেন, উনি লঞ্চ ঘাটে পালিয়েছেন, এরকম 3 তলা থেকে লাফ দিয়ে পড়ে পালিয়েছেন, এরকম কয়েকটা ঘটনা ওনার নিজের বর্ণনায় আছে। ছোটখাটো গ্রেফতার এড়ানোর জন্য উনি পালিয়েছেন। যেখানে উনি স্বাধীনতার ডাক দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমন কেউ আছে যে আপনি এক পক্ষ আমি এক পক্ষ, আমি সেনাপতি হিসাবে ঘোষণা করলাম যে আমি দেশ স্বাধীন ঘোষণা করলাম, করে আমি বসে থাকলাম বাসায়, আপনি এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যাবেন। উনি সব নেতাদেরকে বলেছে তোমরা ভেগে যাও, বলেননি উনি? উনি কেন চলে গেলেন না? উনি কেন ওনার থাকাটা কি বিরক্ত মনে না? পৃথিবীর ইতিহাসে এমন বহুত স্বাধীনতা সংগ্রামী আছে যারা পালিয়ে থেকে করেছে, যেমন বহুত। আপনি স্বাধীনতা সংগ্রামী বলতে যাচ্ছেন যে উনি ইচ্ছাকৃতভাবে আত্মসমর্পণ বা? অবশ্যই আমার বিশ্বাস করা যথেষ্ট কারণ আছে, কারণ উনি তো মারতে, মানে যেখানে 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। 30 লক্ষ ফিগারটা তো ফিকটিশিয়াস ফিগার, এটা তো সে ঠিক আছে, এটা প্রতিষ্ঠিত যেহেতু হয়েছে। না, প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। ওনাকে কাছে রেখেও ওনাকে জীবিত রাখার, মানে ওনাকে ওই মৃত্যুর একটা আশঙ্কা ছিল না বলে মনে করেন? আমি আপনাকে বলি, প্রথম কথা হলো 30 লক্ষ আপনি প্রতিষ্ঠিত বলছেন, আমি এটা বিশ্বাস করি। এটা গোয়েবলস থিওরি, টেল এ লাই 100 টাইমস ইট উইল বিকাম ট্রুথ। এটা কোনো প্রমাণ নাই। 3 লক্ষ নয় এটা ফিগারটা। জরিপ কেন করা হয়নি? শেখ সাহেব ডেভিড ফ্রস্টকে 10 জানুয়ারি 72 বলেছে যে জরিপ হচ্ছে, জরিপের ফলাফল কেন প্রকাশ করা হয়নি? উনি তো আপনি জানেন উনি ডিগ্রি পাস করেছেন 3rd ডিভিশনে, এসএসসি 22 বছরে 3rd ডিভিশনে পাস করেছেন, ওনার বই লেখা, আমার কথা না। তো ওনার কাছে মিলিয়ন ফিগারটা ইজ, বাংলায় যেহেতু হাজারের পরে লক্ষ, ইংরেজিতে 1000-এর পরে মিলিয়ন, এখানে যে একটা শূন্য বেশি, এই জ্ঞানটা ওনার ছিল না। এটা আমার কথাও নয়। আপনি আওয়ামী লীগের এই যে অস্থায়ী সরকার ছিল 71-এ, তার ভ্রাম্যমান কূটনৈতিক অ্যাডভোকেট নুরুল কাদের, ওনার একটা লেখা বই আছে 266 জনের স্বাধীনতা, ওই বইটা পড়ে দেখেন, ওখানে বলা আছে যে উনি 3 লক্ষ। তারপরে সিরাজুর রহমান যিনি বিবিসি সাংবাদিক, ওনারও বলা আছে। এটাকে 30 লক্ষ বলাটা আমি মনে করি ইতিহাসের অপপ্রচার। আর উনি যদি সত্যি আওয়ামী লীগের অন্য কোনো নেতাকে হত্যা হয়েছে আমাকে বলেন। কিন্তু আপনি কি মনে করেন না তখন কি মানুষ হত্যা হয়নি? পাকিস্তানের কি? আমি সেটা বলছি না, আমি তো বলছি মানে আপনি 30 লক্ষ নিয়ে আপনার কনফিউশন আছে। হোক 30 লক্ষ, জরিপ ছাড়া আপনি একটা ফিগার তো বলতে পারেন না। আপনি জরিপ করেন, এখনো সময় আছে, আমি সরকারের কাছে যাবো। অ্যাপ্রক্সিমেট বলেছেন হয়তো। উনি জিজ্ঞাসা করেছেন, সিরাজুর রহমান বলেছেন যে ওনাকে যখন হিজরতে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন, উনি সিরাজুর রহমান তখন বিবিসি বাংলা ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করেছেন, উনি বলছেন যে এমন তো কোনো জরিপ হয়নি, তবে আমরা যে সমস্ত নিউজ পেয়েছি তাতে আনুমানিক 3 লক্ষ। ওটাকে উনি 3 লক্ষ, যেহেতু হাজারের পরে লক্ষ, 1000-এর পরে মিলিয়ন, উনি ওটা 3 লক্ষ মনে করে 3 মিলিয়ন বলেছেন, এবং ওটাই প্রতিষ্ঠিত করে ফেলেছে তারা 1000 বার বলে এটাকে এক্সাজারেট করার জন্য মানুষকে। আওয়ামী লীগ সবসময় মানুষের আবেগ নিয়ে রাজনীতি করেছে, আওয়ামী লীগ সবসময় মানুষের আবেগকে পুঁজি করে রাজনীতি করেছে। তো মানুষকে
আপনি ফিগার দেখান না, আপনি কতজন, আপনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দেখান কতজনের লিস্ট পাবেন। না তাই বলে এখন মানে আপনার 24 পরবর্তীতে সেই স্মৃতি বিজড়িত 32 এটাকে ভাঙ্গা তো হলোই, এরপর আবার এটাকে 15 আগস্ট যেই দিনটাতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে সেই দিনটাকে স্মৃতি বিজড়িত এই ঘরটাকে দেখবার মতো অনেকেরই আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, কিন্তু তাদের কিন্তু যেতে দেওয়া হয়নি গতকালকে যে আমরা দেখেছি। এটাকে আপনি আমি কালকে একটু ব্যস্ত ছিলাম, আমি ফলো করতে পারিনি। আমি যেহেতু উনি বাংলাদেশের স্থপতি, এটাতে কোনো সন্দেহ নাই, তবে উনি এটা আর্কিটেক্ট থাকলেও উনি এটা ঘোষণা দেননি। কিন্তু ওনার মতো একজন নেতা, উনি সেই সময় উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। সেই হিসাবে 32 নম্বরটা ভাঙ্গাটা আমার কাছে সঠিক মনে হয়নি। এবং 32 নম্বরে যদি মানুষ যেতে গিয়ে বাধার সম্মুখীন হয়, এখানে দুটা দিক আছে। একটা হলো তো এটা একটা নিষিদ্ধ দল, তো নিষিদ্ধ দল তো তাদেরকে যেখানে দলের সাথে 32-এর কি সম্পর্ক? 32 তো ধরেন 1971 সালের যারা ওখানে যেতে চায়, কালো পতাকা দেখায়, তারা তো তার মানে তারা ওই নিষিদ্ধ দল করে। তো নিষিদ্ধ দল দেখে যেখানে সেখানে মানুষ যাকে তাকে ধরছে। আওয়ামী লীগ যেমন জামাতকে ধরেছে, এই সরকার ধরছে। এটা তো আইন দিয়ে তো আপনি এটাকে একটা নিষিদ্ধ দল করলে সরকারের অধিকার আছে কাউকে গ্রেফতার করা, কাউকে মানে নিষিদ্ধ দলের অ্যাক্টিভিটি গুলি এটার অজুহাতে বিভিন্ন কোনো না কোনো কারণে পরিচালনা করবার একটা ক্ষেত্র হতে পারে বলে অনেকে হয়তোবা সরকার কি কারণে করেছে না করেছে এটা আমি ঠিক জানি না। আমি যেটা বললাম গতকালকে আমি একটু নিউজ ফলো করতে পারিনি, আমার গতকালকে 15 আগস্টকে ওরকম ভাবে কাউকে ওখানে যেতে দেওয়া হয়নি। 15 আগস্ট ইটস এ ফরগটেন হিস্ট্রি আমি মনে করি। 15 আগস্ট জাতি মুক্তি পেয়েছিল। 15 আগস্ট কেউ প্রকাশ্যে না নিলে বলেনি, মিষ্টি দোকানে মিষ্টি পাওয়া যায়নি, মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ তো একটা মিছিল কোনোদিন প্রতিবাদ করেনি, মিছিল বরং শেখ সাহেব 1975 সালে জানুয়ারি মাসে যখন সংবিধান সংশোধন করে একদলীয় শাসন কায়েম করলেন, বাকশাল 4টা পত্রিকা ওনার পন্থী ছাড়া সব বাতিল করে দিলেন, সমস্ত রাজনীতি নিষিদ্ধ করে দিলেন। সেই দলের সহসভাপতি আব্দুল মালিক উকিল শেখ সাহেবের পতনের পরে বলেছিল ফেরাউনের পতন হলো। উনি সেইভাবেই শাসন করেছেন। উনি সমস্ত মানে রক্ষী বাহিনী তৈরি করেছিলেন, আপনি নিশ্চয়ই জানেন এটা। রক্ষী বাহিনী তৈরি করেছিল ভারতের প্রেসক্রিপশনে, কারণ 1971 সালের যেই তথাকথিত মুক্তি চুক্তি, আপনি সত্যগুলি জানেন, আমাদের দেশের মানুষ জানে না, জানতে দেওয়া হয় না এগুলো। অক্টোবর 71 সালে ভারতের সাথে বাংলাদেশের একটা মৈত্রী চুক্তি হয়েছিল। আমি আপনি 3টা মেইন ধারা বলি, ওই বই আছে, আমি যে আওয়ামী লীগ নেতার বইয়ের রেফারেন্স দিলাম, 266 দিন স্বাধীনতা। 1 নম্বর, বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না, ভারতের সেনাবাহিনী এই দেশে থাকবে, সরকার চালানোর জন্য একটা প্যারামিলিশিয়া ফোর্স থাকবে, এবং সেই ধারা অনুযায়ী রক্ষী বাহিনী করা হয়েছিল। 2 নম্বর, বাংলাদেশের প্রশাসনে যারা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা বাদে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে সরিয়ে দিতে হবে, ভারতের প্রশাসনের লোক এসে এই দেশ চালাবে। আপনি জরিপ করে দেখেন, খবর নিয়ে দেখেন, প্রশাসনের শতকরা 1 ভাগ লোকও মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেনি, কারণ আরামা এসেছিল। বুদ্ধিজীবী হত্যা 14 তারিখে ডিসেম্বর, তারা তো পাকিস্তান সরকারের অধীনে চাকরি করেছে, প্রশাসনে যারা হচ্ছে তারা চাকরি করেছে। 3য়, এই দেশের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের অধীনে থাকবে। এটা কোন স্বাধীন দেশের চুক্তি? কিন্তু গোলামীর চুক্তি। যারা এই গোলামীর চুক্তি তারা মির্জাফর, তাদেরকে বাংলাদেশ পন্থী কি করে বলি? এই চুক্তিগুলো হলো ভারতের অঙ্গরাজ্যগুলোর জন্য এই শর্ত। ভারতে যে সমস্ত রাজ্যগুলো আছে, রাজ্যগুলোর জন্য তাদের কোনো নিজস্ব মিলিটারি নাই। কিন্তু এটাতে তো সহমত থাকেননি বঙ্গবন্ধু। হ্যাঁ, আমি এটা বলেছি আমার সাক্ষাৎকারে। আমি শেখ সাহেবকে একজন সাধুবাদ জানাই, উনি সেনাবাহিনী বিলুপ্ত করেননি। এটার আমি যে মনস্তাত্ত্বিক দিকটা চিন্তা করি সেটা হলো, যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধ শুরু করেছে এবং আত্মাহুতি দিয়েছে, যুদ্ধ করেছে 9টা মাস, তাদেরকে বিরক্ত করলে একটা অভ্যুত্থান হতে পারতো, এই আশঙ্কায় হয়তো উনি করেননি। এটা আমার মূল। তিনি তো পাশাপাশি তিনি একদম ইন্দিরা গান্ধীকে বলেছে যে আপনার সেনাদেরকে। হ্যাঁ, তারপরে 27শে মার্চ পর্যন্ত কিন্তু 72-এর সেনাবাহিনী ছিল, শেখ সাহেব অনুরোধে নিয়ে গেছে। শেখ সাহেব বাংলাদেশ মিলিটারি একাডেমি তৈরি করেছেন, যেখানে অফিসারদের ট্রেনিং হয়। আমি ওনার জন্য সাধুবাদ জানাই। কিন্তু আবার রক্ষী বাহিনী যে উনি যে 3 বছর যেভাবে দেশের মানুষকে নির্যাতন করেছে, হাজার হাজার মানুষ নির্যাতন, আমি রক্ষী বাহিনীর অত্যাচারের শিকার হয়েছি। আমি আমার মামার বাড়ি এসএসসি পরীক্ষা আমার মামার বাড়ি গাইবান্ধে বাড়িতে গিয়েছিলাম। 16 ডিসেম্বর 1974 সালে আমাকে রক্ষী বাহিনী নির্যাতন করেছে, ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে।
তো সাধারণ মানুষকে তারা যেভাবে লাল বাহিনী বলতো এবং ছাত্রলীগ এবং রক্ষী বাহিনীর সমন্বিত হয়ে যেভাবে তখন মানুষের উপর নির্যাতন করেছে, দুর্ভিক্ষ হয়েছে দেশের ইতিহাসে একমাত্র দুর্ভিক্ষ ওই আমলে হয়েছে। বুকা মিছিল, এখন যেখানে সুগন্ধা বিল্ডিংটা, ওটা ছিল আব্দুল মোমেন, উনি আপনার খাদ্যমন্ত্রী ছিলেন, ওনার বাসার সামনে বুকা মিছিল গুলি করে মানুষ মেরেছে। একটা ত্রাসের রাজত্ব ছিল ওই সময়। এই দুর্ভিক্ষের সময় শেখ কামালের বিয়ে হয়েছে 1971 সালের বঙ্গবন্ধু আর পরবর্তীতে যে শাসক বঙ্গবন্ধুর সাথে এক্স্যাক্টলি, মানে উনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অ্যাকচুয়ালি আমার মূল্যায়নে হি ইজ এ মনস্টার ক্রিয়েটেড বাই র। যেটা প্রিয়াঙ্কা গান্ধী কয়েকদিন আগে বলেছে যে আমার দাদি পরিকল্পিতভাবে পাকিস্তান ভেঙেছিল। এবং উনি যেহেতু একজন ভালো বক্তা ছিলেন, আবেগী ছিলেন, কিন্তু উনি একজন স্টেটসম্যান ছিলেন না। এবং আওয়ামী লীগের ইতিহাসে যদি দেখেন, শেখ সাহেব স্পিকার পিটিয়ে মেরেছে, তোফায়েল আহমেদ আব্দুল মালেককে পিটিয়ে মেরেছে। তারা শেখ সাহেবের বই পড়ে দেখবেন সে ছাত্র জীবন থেকে বহুবার জেলে গেছে, সমস্ত মানে মারামারি করে। সে ক্যালকাটা বেকার হোস্টেলে থাকতো, ওখানে মারামারি করেছে। আমি জানি না উনি আনুষ্ঠানিকভাবে সরোয়ার্দীর বডিগার্ড ছিল কিনা, বাট তাকে সবাই সরোয়ার্দীর বডিগার্ড বলে। বিকজ উনি ভালো বক্তৃতা দিতে পারেন, উনি পরিশ্রম করতে পারেন, উনি সুসংগঠিত করতে পারেন, কিন্তু নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ওনার মধ্যে নাই। একটা নেতার মধ্যে, নেতার কিন্তু আবেগ থাকলে হবে না, আবেগটাকে কন্ট্রোল করতে পারতে হবে। জোশ আর হুশ এই দুটো যদি ব্যালেন্স করতে না পারে, একজন কেউ ভালো হতে পারে না, ভালো নেতা হতে পারে না। উনি প্রাথমিক পর্যায়ে গিয়েছিলেন যখন স্টেটসম্যান হয়ে গেছেন, উনি যখন উনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয়ে গেছেন, উনি তো শপথ ছাড়াই প্রেসিডেন্ট হয়েছেন, নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। এগুলো তো কোনো কনস্টিটিউশন কভার করে না। উনি 72 সালের সংবিধানটা তো বহু প্রশ্নবিদ্ধ। এই যে 70 অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং করা যাবে না, এটা মানবাধিকারের পরিপন্থী। আরেকটা বিষয় জানতে চাই, আপনার বাবা আওয়ামী লীগের ভাষায় সর্বোচ্চ বিতর্কিত ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি ভাষা আন্দোলনে তার বিশাল কন্ট্রিবিউশন ছিল। এতে কোনো, এটা ইতিহাসের অংশ। এটা কোনো বঙ্গবন্ধুরও একটা মুক্তিযুদ্ধের সময় আপনার ভাষাতে যদি অভিসংবাদিত নেতা ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আপনার বাবার দৃষ্টিতে বঙ্গবন্ধুর ওনার শেষ জীবনে আপনার সাথে কথোপকথনে বঙ্গবন্ধুর প্রতি ওনার দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল? উনি কোনোদিন কারো ব্যাপারে উনি মন্দ মনোভাব পোষণ করেননি। উনি যখন নাগরিকত্ব মামলা জিতে 23 বছর পরে প্রথম বক্তৃতা দিয়েছেন বাইতুল মোকাররমে, ওটা রেকর্ড আছে, আপনি শুনে দেখতে পারেন। যে ওটার মধ্যে উনি স্পষ্ট বলেছেন, আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে। উনি মৌলানা ভাসানীর নাম নিয়েছেন, উনি জেনারেল ওসমানীর নাম নিয়েছেন, মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক, উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়েছেন, শেখ মুজিবের নাম নিয়েছেন, এবং উনি প্রথম শেখ মুজিবকে বাংলাদেশের স্থপতি এই টাইটেলটা দিয়েছেন। আচ্ছা, এটা 1994 সালের জুন মাসে, আমার যদি একটু ভুল না হয়, জুন মাসের শেষের দিকে 23, 24, 25, 26 কোন একটা ডেটে। উনি কোনোদিন মানুষের ব্যাপারে কারোর সম্পর্কে কোনোদিন কটু কথা আমাদের কাছে বলেননি। বরং আমার মনে আছে 1970 সালে, তখন কিন্তু 71 আসেনি, 70-এর 18ই জানুয়ারি জামাতের একটা মিটিং হয়েছিল তৎকালীন পল্টন ময়দানে, যেটা এখন আউটডোর স্টেডিয়াম হয়ে গেছে। এটা বিশাল বড় মাঠ ছিল, আপনি জানেন কিনা জানি না। ঐতিহাসিক পল্টন ময়দানে সমস্ত মিটিং হতো, এখন এই পল্টন ময়দানের মিটিং এ আমার বাবাকে হত্যা করার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ আক্রমণ করলো। তো আমার বাবাকে অক্ষত রাখার জন্য দলীয় নেতা কর্মীরা আমার বাবাকে ঘিরে রেখে কোন রকম গাড়িতে উঠে পার করে দিয়েছে, কিন্তু ওই দিন 2 জন মারা গেছে। আমি যখন ক্লাস 7-এ পড়ি, ক্লাস 7-এ একটা, আমি যেহেতু রাজনৈতিক পরিবারে জন্ম হয়েছি, সুতরাং আমি সচেতন শিখেছি, পত্রিকা পড়েছি। আমার বাবা পত্রিকায় বলেছিলেন বিবৃতি দিয়ে যে শেখ সাহেব যেই বাবা নিজের সন্তানকে অন্যর গায়ে হাত উঠানো শিক্ষা দেয়, সেই সন্তান কিন্তু একদিন নিজের বাবার গায়ে হাত উঠাতে কুণ্ঠা করে না। ওয়ার্ডস টু দ্যাট ইফেক্ট, ল্যাঙ্গুয়েজ ওয়ার্ড ইজ। আমরা যখন 75 সালে মেরেছে কারা? মুক্তিযোদ্ধারা না? তো মুক্তিযোদ্ধা তো ওনার জন্য জান দিতে গিয়েছে। যেমন বাবার কথাটা 75 সালে 15 আগস্টে ফলেছে। আর 75 আগস্টে যারা এটা কাজ করে তারা তো বলেছে আমরা মারতে যাইনি, ভিতর দিয়ে গুলি আসার ফলে তারা ডিফেন্সের জন্য ফায়ার করতে হয়েছে, সেলফ ডিফেন্সের জন্য ফায়ার। তো শেখ সাহেব অ্যাকচুয়ালি অনেক উদার মনা ছিলেন, কিন্তু উনি রাজনীতির অ্যাকচুয়ালি রাষ্ট্র চালানোর মতো ওনার যোগ্যতা ছিল, এটা আমি বিশ্বাস করার যথেষ্ট কারণ নাই। আচ্ছা, 1971 রিলেটেড শেষ প্রশ্ন করছি। আপনার বাবার ভূমিকা নিয়ে, জামাত ইসলামের ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন আছে, বিতর্কিত প্রশ্ন আছে, এবং বিতর্কিত একটা জায়গাতে আপনার বাবাকে রাখা হয়েছে, যেটি আমরাও জেনে জেনে বড় হয়েছে, এবং এখনকার প্রজন্ম পর্যন্ত এটাই জানে যে 71-এর একমাত্র শত্রু
বিরোধিতা করা দল জামাত ইসলাম, এবং আপনার বাবা ছিলেন এটার প্রতিষ্ঠাতা বা আপনার বাবা ছিলেন এটার প্রধান। ও এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন আমি জানি না, কিন্তু আপনার বাবার ভিতরে কখনো কি এই ধরনের অনুশোচনা এসছে কিনা যে না তৎকালীন সময়ে উনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন না। হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ এগুলির সাথে উনার বা ওনার দলের কোনো সম্পৃক্ত নেই। প্রথম কথা হলো যে জামাত ইজ অ্যান ইনসিগনিফিকেন্ট পার্টি। তখন রাজাকারের লিস্ট অলরেডি বেরিয়েছে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। জামাতের রাজাকার ছিল অল্প কয়েকজন, হাজারের উপরে তো অন্যান্য দলেরা, যাদেরকে ফাঁসি দিয়েছে। কিন্তু মিথ্যা মামলা। আমার বাবার বিরুদ্ধে যে চার্জগুলো এনেছিল, ওখানে প্রকাশ্য আদালতে চেয়ারম্যান বলতে বাধ্য হয়েছে যে প্রসিকিউশন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। এটা ফরমাসি রায় হয়েছে। এই যে শিরুমিয়া বলে আপনার দেলোয়ার হোসেন শাহিদি সাহেবের সাক্ষীকে আদালত চত্বর থেকে নিয়ে যাওয়া হয়েছে, এবং একটা কথা সব বেরিয়ে আসছে এখন। আমি আপনাকে অনেকগুলো রিল পাঠাতে পারবো যে আমাকে জোর করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে, মৃত্যুর হুমকি বই দেয় সাক্ষ্য, আমাকে ধরে এনে এমন জায়গায় রেখে আমাকে শেখানো হয়েছে এই বলবা এগুলো, আমি ওখানে চিনিও না, তাকে জোর করে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। তো মিথ্যা মামলা। আপনি যদি তারা ৭১ অপরাধী হয়ে থাকে, তাহলে এই জামাতে তো ২ জন মন্ত্রী ৩টা মন্ত্রণালয় চালাচ্ছে, একটা পয়সার দুর্নীতির অভিযোগ নাই কেন? মানুষগুলো হঠাৎ করে ফেরেশতা হয়ে গেল? জামাত কোনোদিন অস্বীকার করেনি, জামাত কোনোদিন অস্বীকার করেনি যে আমরা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল। তো জামাত যেটা দৃঢ়ভাবে সবসময় বলে এসছে, আমরা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলাম না। এটার সাথে ছিল মৌলী রাজাকার এবং শান্তি কমিটি, একটা পিস কমিটি ছিল। এবং আমার বাবা জামাতের প্রধান হিসাবে পিস কমিটির, সেন্ট্রাল কমিটির ৩৯ জন মেম্বারের মধ্যে একজন মেম্বার ছিলেন, কোনো পোর্টফোলিও উনি হোল্ড করেননি। পিস কমিটির সভাপতি কে ছিল, সেক্রেটারি কে ছিল, জয়েন্ট সেক্রেটারি কে ছিল, মানুষ নামও জানে না। এসব মুসলিম লীগের ছিল, কারণ এর আগ পর্যন্ত ক্ষমতা মুসলিম লীগের হাতে ছিল। ৭১ সালের আগ পর্যন্ত ক্ষমতা মুসলিম লীগের হাতে ছিল। মুসলিম লীগ ওয়াজ লিডিং দ্য কান্ট্রি ফ্রম 47 till 71। তো সেই হিসাবে মুসলিম লীগ ওয়াজ দ্য লার্জেস্ট পার্টি, অথচ তাদের কারা কে ছিল নেতা তাদের নামও তো বলতে পারে না। জয়েন্ট যে সেক্রেটারি যে ছিলেন অ্যাডভোকেট নুরুল হক মজুমদার, ওনাকে আমি দেখেছি, উনি বাবা যখন ইন্তেকাল করেন তখন উনি প্র্যাকটিস করেন কোর্টে। কারণ তারা ইসলাম নিয়ে কথা বলে নাই, অন্য কোনো দল ইসলাম নিয়ে কথা বলে নাই, তারা সরাসরি ইসলামকে আক্রমণ করতে পারে না। এই কারণে তারা জামাতকে ট্যাগটা দিয়েছে। ইংরেজিতে বলে, আপনি নিশ্চয় জানেন যে গিভ দ্য ডগ এ ব্যাড নেম এন্ড কিল দ্য ডগ। তাকে ধ্বংস করতে হলে তাকে একটা ব্যাড নাম করে তাকে ধ্বংস করো। তো তারা দেখেছে জামাত ইজ দ্য অনলি থ্রেট, জামাত ইজ দ্য অনলি স্ট্রং পার্টি এগেনস্ট ইন্ডিয়া। সুতরাং জামাতকে যদি দূরে সরিয়ে রাখা যায় তাহলে আমরা সেফ। এখানে আর একটা কথা খুব ভেরি ইম্পর্টেন্ট বলে, আমি আজ পর্যন্ত কাউকে বলিনি, আপনাকে বলছি। আমি তো সেনাবাহিনীর দীর্ঘদিন ছিলাম, বাবার সাথে আমি প্রথম দিকে থেকে, আমি সবসময় যেহেতু ছোটবেলা থেকে এগুলির ব্যাপারে সচেতন ছিলাম, আমি জিজ্ঞাসা করলে বাবা আমাকে সবসময় বলতেন যে না, তুমি সেনাবাহিনীতে একজন নিজেকে পেশাদার অফিসার হিসেবে গড়ে তোলো, তোমার এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমি বলতাম যে আব্বা, আমার মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে, আমি এটাতে ইনভলভ হচ্ছে না, কিন্তু আমাকে তো ওয়াকেবল থাকতে হবে, বিকজ আপনার গায়ে আগুন লাগলে এটা আজ আমার গায়ে লাগবে। তো আমার নিজের জন্য, আমাকে সাবধানতার জন্য আমাকে জানতে হবে কি হচ্ছে না হচ্ছে, আমার মেন্টাল প্রিপারেশনের ব্যাপার আছে। তো যার ফলে আস্তে আস্তে আমি আব্বার সাথে অনেক আলোচনা করতাম। ২০০১ নির্বাচনের আগ পর্যন্ত কোনোদিন জামাতকে যুদ্ধাপরাধী বলেছে? আপনি একটা রেকর্ড দেখান। ৯১ সালে যখন জামাত বিএনপিকে সমর্থন দিল, নিঃশর্ত সমর্থন, আওয়ামী লীগ কিন্তু জামাতকে ৩টা মন্ত্রী 7টা মহিলা এমপি পদ অফার করেছে জামাতের সমর্থনের জন্য। ৮৬ তো আপনার ইয়ে তো গেছে, আওয়ামী লীগের সাথেই গেছে। আমি বলছি আপনি কোন সালে? ৮৬ কথা বলতেছি। ৮৬ না, আপনার এরশাদ পিরিয়ডে পুরোটাই সব দল যুগপৎ আন্দোলন করেছে, আওয়ামী লীগের সাথে না। আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, কিন্তু আমার চোখে দেখা, আমি তখন ঢাকায় মার্শালের সময় আমি ঢাকায় ডিউটি করি। আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল, বিএনপির নেতৃত্বে 7 দল, আর জামাত একা। 3 দলের লিয়াজো কমিটি ছিল, লিয়াজো করে একসাথে লিয়াজো করতো, কিন্তু আওয়ামী লীগের সাথে গেছে, এটা ঠিক নয়, 1 নম্বর। 2 নম্বর হলো 82-তে এরশাদ মার্চে বাংলাদেশে সামরিক শাসন জারি করলো। এরপরে আন্দোলন হতে 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 90 ডিসেম্বরকে পতন হলো। আমার বাবার 83 সালে ক্ষমতা দখলের 1 মাস পরেই উনি কেয়ারটেকারের ফর্মুলা দিলেন, এবং এই আন্দোলন, কেয়ারটেকার আন্দোলন নিয়ে শেষ পর্যন্ত কেয়ারটেকার সরকারের আন্ডারে বাংলাদেশের প্রথম নির্বাচন হলো 91 সালে। প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন সাহেব,
জাস্টিস শাহাবুদ্দিন, উনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং উনি ভারপ্রাপ্ত কেয়ারটেকার, উনি কেয়ারটেকার চিফ হিসেবে উনি নির্বাচন দিলেন এবং ওই নির্বাচনে বিএনপি 140টা পেল, আওয়ামী লীগ 85, জাতীয় পার্টি 35, বাম দলগুলো একটা দুটা করে দল পেয়েছে, কিছু ইন্ডিপেন্ডেন্ট নিয়ে আওয়ামী লীগ 133টা করে ফেলেছে জাতীয় পার্টি এবং অন্যান্যদেরকে নিয়ে। তখন জামাত ব্যালেন্স অফ পাওয়ার হয়ে গেল 18টা পেয়ে। যে জামাত যদি আওয়ামী লীগ জোটকে দেয় তাহলে এরা 151 হয়ে যায়, বিএনপিকে দিলে 158 হয়ে যায়। আওয়ামী লীগের আমির হোসেন আমু, মোহাম্মদ নাসিম মুজাহিদ সাহেব তখন জয়েন্ট সেক্রেটারি, আব্বা আমির, নাজমি সাহেব সেক্রেটারি। আপনাদের সমর্থনে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসছে। না না, আপনি আমাকে আপনাদের বলেন না, আমি কোনো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতি করি না, জামাতের, হ্যাঁ, জামাত ইসলামের কথা বলছি, দুঃখিত। আমাদের দেশের ট্রেন্ডটাই তো এরকম, বাবা যে দল করে সেই দল করবে। এক্স্যাক্টলি, আমাদের মনের মধ্যে আমিও সেখানে আছি, আমার মনের মধ্যে মানে আপনি যে জামাত ইসলামের সাথে কোনো সম্পৃক্ততা নেই এটা অনেকেই অবাকই হয় শুনে, বাট আপনি তো ক্লিয়ার করেছেন যে আপনার জামাত হওয়া মানে আপনি ইচ্ছা করলেও হতে পারবেন না এমন একটা অবস্থা। ইচ্ছা করলে জামাত যোগ দিতে পারবো, কিন্তু জামাতের আমির হতে পারবো, আমির হতে পারবেন না, অনেক কিছুই এখানে অনেক বিষয় আপনি দেখেন না, ভারতে দেখেন না, প্রিয়াঙ্কা গান্ধী, রাজীব গান্ধী, আপনার এই ছেলের নাম কি ভুলে গেলাম, রাহুল গান্ধী, তারা কি কংগ্রেসের টপ লেভেলে আছে? এমপি একটা, সিম্পল। দ্যাট ইজ হোয়াট ইজ ডেমোক্রেসি। উড়ে এসে জুড়ে বসা তো ডেমোক্রেসি নয়, তাই না? মানে পলিটিক্স ইজ এ ম্যাটার অফ ক্যারিয়ার, তো ইটস নট ম্যাটার অফ ইনহেরিটেন্স। দেখেন আপনি এই যে ডাইনাস্টি শব্দটা, আপনি যদি DY বাদ দেন তাহলে শব্দটা কি দাঁড়ায়? ন্যাস্টি। তো ডাইনাস্টি পলিটিক্স শব্দটার মধ্যে ন্যাস্টি ইজ ইনবিল্ট। এই ডাইনাস্টি পলিটিক্স কিন্তু দেশে কোনো উন্নতি করতে পারে না। যাই হোক, আমরা ফিরে যাচ্ছি। আমি যেটা বলছিলাম, 91 ইলেকশনের পরে আমার বাবা বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিল। ওইটা অফার রিজেক্ট করে, 3টা-7টার অফার রিজেক্ট করে শর্তহীন। আমি বাবাকে বলেছিলাম যে আপনি বার্গেন করলেন না কেন? বলতেন যে ওরা 3টা-7টা দিয়েছে, তোমরা 5টা-10টা দাও। তখন দুই দলই মরিয়া, এক দল 75 থেকে ক্ষমতা নেই, আর দল 82 থেকে ক্ষমতায় নাই। তো আমার বাবা বলেছিলেন যে আমি তো ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমি দিন কায়েমের জন্য রাজনীতি করি, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি। আমি যদি সরকারের অংশীদার হয়ে যাই, সরকার যদি দিন বিরোধী কোনো কিছু করে, তাহলে তো আমি প্রতিবাদ করতে পারবো, আমার মুখ বন্ধ হয়ে যাবে। তো তাহলে আপনার সমর্থন আওয়ামী লীগকে দিলেন না কেন? ওরা তো ভারতপন্থী দল, ওদের ইতিহাস তো বলে ওরা ভারতপন্থী দল। তাহলে আপনারা চুপ থাকলেন না কেন? কাউকে সমর্থন দিতেন না, দেশে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হয়ে যেত। এবং তখন একটা মানে ভারত এটা পরিস্থিতি ঘোলা করার জন্য আওয়ামী লীগকে দিয়ে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করতো, দেশটা একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল। আমি শর্তহীনভাবে গণতন্ত্র উত্তরণের জন্য বিএনপিকে সমর্থন দিয়েছি, এবং প্রথম ম্যাডাম জিয়া কিন্তু হয়েছে, আমরা প্রধানমন্ত্রী হয়েছে। এরপরে আব্বাকে তো নাগরিকত্ব মানল, ঘাতক দালাল নির্মূল কমিটি করলো জাহানারা ইমামের নেতৃত্বে, এই শাহরিয়ার কবির প্লেড দ্য মেইন রোল। তখন তো ঘাতক দালাল বলেছে, শেখ সাহেব তো জামাতে কাউকে যুদ্ধাপরাধী বলেনি, উনি রাজাকার বলেছেন। উনি আরেকটা কি শব্দ ছিল, দালাল আইন করেছিলেন, পরে যেটা বাতিল হয়ে গেছে, কারণ সাক্ষী পাওয়া যায় না। তো জামাতের লোক কে 1971 সালের পরে অ্যাকিউজড হয়েছে বা কনভিক্টেড হয়েছে? কেউ হয়নি। তখন শুধু ওই সহযোগিতার জন্য 2জন গ্রেপ্তার করেছিল, কিন্তু কোনো অপরাধের সাথে জড়িত কোনো সম্পৃক্ততা না পাওয়া দালাল ওই তখন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন, এবং পরবর্তীতে এই আইনটাই বাতিল হয়ে গেছে। তো শুধুমাত্র অগ্নিসংযোগ ছাড়া কিছু অপরাধ, এই যে 4টা, যেটা ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, এগুলির সাথেই তো জড়িত থাকার ফলেই তো ফাঁসি হয়েছে বলে। না, এগুলো সব সাধারণ সাক্ষী। যাক, ঠিক আছে, আপনি বলতেছেন। আপনাকে আমি বলি, আমার বাবার বিরুদ্ধে একটা রায় দিয়েছে 30 বছরের শিরুমিয়া হত্যা মামলা। শিরুমিয়া একটা দারোগা ছিল, সেই শিরুমিয়া দারোগা মুক্তিযুদ্ধে গিয়েছিল, তারপরে দেশে বাড়িতে এসেছিল, আবার যাওয়ার পথে ধরা পড়েছে, তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলে রাখা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে। শিরুমিয়ার স্ত্রী ভাষ্য, তাও এটা ক্যামেরা ট্রায়াল হয়েছে, ওপেন ট্রায়াল হয়নি। শিরুমিয়ার স্ত্রী বলেছে যে আমার দেবর্ণা ভাষণ জামে, তার স্বামীর ভাই খিলগা স্কুলের টিচার ছিল, খিলগা গভর্নমেন্ট স্কুলের। আমার বড় 2 ভাই ওখানকার ছাত্র ছিল, ওখান থেকে এসএসসি পাস করেছে পাকিস্তান আমলে। তো ওই টিচার মহসিন সাহেব নাম, উনি নাকি আমার আব্বার কাছে এসেছিলেন যে আমার ভগ্নিপতি বা ভাইরা হোয়াট এভার, ভাইরা সম্ভবত ধরে নিয়ে গেছে, এবং ওনার একটা লিখিত বক্তব্য আছে, উনি আদালতে হাজির হয়নি, উনি আমেরিকাতে থাকেন।
এবং আমি খিলগাঁও স্কুলের টিচারদের কাছে শুনেছি উনাকে এটা জোর করে লেখে নেওয়া হয়েছে এবং উনি ভয় দেশে আসেন না। তো ওইরা সাক্ষাতে বলেছে এবং শিরোমিয়ার স্ত্রী বলেছে যে ওই মহসিন সাহেব আমার বাবার কাছে এসে বলেছিলেন, পরে আমার বাবা একটা মানে নির্জলা মিথ্যা কথা যে আমার বাবার সাথে গেছে, বাড়িতে আর্মি ছিল। আমার বাবার সাথে কোনোদিন আর্মি ছিল না, আমার বাবার সাথে কোনোদিন কোনো অস্ত্রধারী লোক ছিল না, সিভিল কাপড়ের অস্ত্রধারী লোক ছিল না। তো যাই হোক, আমার বাবা নাকি একটা খাম, বন্ধ করা খাম দিয়েছে তার হাতে, নিয়ে ওটা পিস কমিটির চেয়ারম্যানকে দিবা ওখানে। এইটা ওই মহসিন সাহেব আমার বাবার কাছ থেকে নিয়ে শিরোমিয়ার ওয়াইফের কাছে দিয়েছে, শিরোমিয়ার ওয়াইফ নিয়ে ওই চেয়ারম্যানের কাছে দিয়েছে। তার কয়েকদিন পরে তাকে হত্যা করা হয়েছে। কোথায় চিঠি, চিঠির বক্তব্য, কি কোনো কিছু নাই। আপনি এটার উপরে কি করে জাস্টিফাই করেন যে শিরোমিয়া হত্যা হয়েছে জোয়ানা মাধ্যমে চিঠি করে? তো এইভাবে তারা আমি যাবো, আমি বিচারে, আমি এই সমস্ত ট্রাইব্যুনাল বিচারকদের বিরুদ্ধে আপনার হেগে নজির আছে যে তারা প্রভাবিত হয়ে রায় দেওয়ার ফলে তাদের বিরুদ্ধে ওই ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আমি করবো ইনশাল্লাহ। এখন যেমন ইন্টারন্যাশনাল না, এটা না, আমি ওই বিচারকরা যে মিথ্যা রায় দিয়েছে, সাক্ষ্যের অভাবে ফরমাইশে রায় দিয়েছে, আমার বাবাকে 90 বছরের জেল দিয়েছিল, ওইটার বিরুদ্ধে আমি মামলা করবো, ওই বিচারকদের বিরুদ্ধে। আমরা মানে আমি আপনাকে এখন প্রশ্ন করতে পারি, খুব চমৎকার লাগছে যে আমরা ইতিহাস নিয়ে এতদিন পরও অনেক কিছু অজানা আপনার কাছ থেকে জানার চেষ্টা আমি যেটা বলতে আপনাকে বলিনি আমি আজ পর্যন্ত কোনো প্ল্যাটফর্মে, সেটা হলো আমার বাবাকে তো ওই ঘাতক দালাল নির্মূল কমিটি করলো, তারপরে বিএনপি আমার বাবাকে গ্রেফতার করলো, আমরা মামলায় জিতে বেরিয়ে আসলাম। সেক্রেটারি জেনারেল তখন নিজামী সাহেব, আবার নিজামী সাহেবকে দিয়ে ম্যাডাম জিয়ার কাছে খবর বলেন যে আপনি কেয়ারটেকার বিল আনেন, আপনি আবার ক্ষমতায় আসবেন, তাহলে দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকবে। এটা তো সবাই জানে যে উনি প্রথমে বলেছিলেন এক পাগলা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। দ্বিতীয়বার উনি আবার খবর পাঠিয়েছেন, তখন ম্যাডাম বলেছিলেন, আমার বাবা আমার নিজে একাধিকবার দেখেছেন যে এই মুখ দিয়ে কোনোদিন কেয়ারটেকার উচ্চারণ হবে না। ঠিক আছে, এটা 94-95 কথা। তখন আওয়ামী লীগ আন্দোলন করার প্রস্তুতি নিচ্ছে কেয়ারটেকারের জন্য। তখন আমার বাবা আবার মেসেজ পাঠিয়েছেন নিজামী সাহেবকে দিয়ে ম্যাডাম জিয়ার কাছে, আপনারা দয়া করে এটা বিল আনেন, কারণ আওয়ামী লীগ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তারা যদি আন্দোলন করে এটা আমাদের প্রস্তাব, আমরা চুপ করে বসে থাকলে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে, আমাদেরকে আওয়ামী লীগের দিয়ে ঠেলে দিয়েন না। সবাই বলে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ, এটা জামাতের ইস্যু। আওয়ামী লীগ যখন আন্দোলন করেছে, আপনি কি মনে করেন, কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনাকে মনে হয় জামাত তখন চুপ থাকার, জামাতের জন্য রাজনৈতিকভাবে প্রজ্ঞার পরিচয় হতো? জামাত তখন আন্দোলন করতে বাধ্য হয়েছে, ইটস নট দ্যাট তাদের লেজুর ভিত্তি করেছে। জামাতের ইস্যু আওয়ামী লীগ শুরু করেছে, তারা শুরু করছে, কিন্তু ওনারা কিন্তু এটা বিলটা আনলেন না। না আনার ফলে 96 ফেব্রুয়ারিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলো, ম্যাডাম জিয়ার আন্ডারে নির্বাচনটা হলো। এরপরে কিন্তু আন্দোলন আরো চাঙ্গা হলো, এবং তখন মাত্র 1.5 মাসের মাথায়, আমার যদি ভুল না হয়, কেয়ারটেকার বিল এনে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচন হলো মে মাসে। 2টা নির্বাচন হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন যেটা হয়েছে। হ্যাঁ, একটা 12 ফেব্রুয়ারি, আরেকটা হচ্ছে মে মাসের কয় তারিখ আমার এক্স্যাক্টলি মনে নেই। না, 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে ইয়েতে, পরে যেটা না, প্রথমে একটা ফেব্রুয়ারি হয়েছে ম্যাডাম জিয়ার আন্ডারে, রাইট, তারপর এটা হয়েছে কেয়ারটেকার আন্ডারে। হ্যাঁ, ওইটাই তো বিল তাড়াতাড়ি করে এনে। হ্যাঁ, কেয়ারটেকারের মজা দেখেন আপনি, আমার বাবার অরিজিনাল প্রস্তাব ছিল যে সিটিং চিফ জাস্টিস হ্যাজ টু বি কেয়ারটেকার হেড। তাহলে কি হবে, তার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকবে না। সরকার যে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, সিটিং চিফ জাস্টিসের মতো 4 নম্বর 5 নম্বর পজিশন, আর সুতরাং মন্ত্রী থেকে তার পজিশন অনেক উপরে, রাষ্ট্রের প্রধান বিচারপতি, বিশাল ব্যাপার। ওনার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন থাকবে না, উনি নিরপেক্ষভাবে নির্বাচন করে দিয়ে আবার চলে যাবেন উনি ওনার পজিশনে। 96-এ যখন কেয়ারটেকার বিল আনতে বাধ্য হলো ফেব্রুয়ারি ইলেকশনের পরে, বিএনপির গভর্নমেন্ট আবার যখন আনতে বাধ্য হলো, তখন সিটিং চিফ জাস্টিস ছিলেন জাস্টিস হাবিবুর রহমান। তিনি আওয়ামী ঘরানার হিসেবে পরিচিত, ক্যালকাটায় লেখাপড়া করেছেন, ওখানে প্রেসিডেন্সি কলেজে। ইমিডিয়েট পাস্ট যিনি ছিলেন, আমার নামটা মনে নাই, উনি ছিলেন বিএনপি পন্থী। সুতরাং বিলটা যখন আনা হলো, তখন ওনারা যেন ওই হাবিবুর রহমান সাহেব না থাকে, এবার সিটিং চিফ জাস্টিস না থাকতে পারে, ইমিডিয়েট পাস্ট হতে পারে। বিলটা আনলো ঠিকই, কিন্তু ওখানে সিটিং চিফ জাস্টিসের জায়গায় ইমিডিয়েট পাস্ট করা হলো। ইমিডিয়েট পাস করার ফলে বিলটা আনার সাথে সাথেই জাস্টিস হাবিবুর রহমান পদত্যাগ করলো। 1.5 মাস 2 মাসের চাকরি মাত্র, আপনি দেখেন 1.5 মাস 2 মাসের চাকরি উনি পদত্যাগ করে উনি প্রধান, ইমিডিয়েট পাস হয়ে গিয়ে উনি নির্বাচনটা করেন, মেয়েটি আমি জিতে গেল। তো জামাতের বিরুদ্ধে কিন্তু তখনও পর্যন্ত যুদ্ধাপরাধী ইস্যুটা আসে নাই। আব্বাই এরপরে 97 সালে চিন্তা করলেন যে বিএনপি জাতীয়তাবাদী শক্তি,
জামাত জাতীয়তাবাদী শক্তি। আওয়ামী লীগের ওই 96 ইলেকশনে কিন্তু আলাদা আলাদা ইলেকশন করার ফলে ভরাডুবি হয়েছে। আমরা দুই ঐক্য থাকলে এই দেশে এই ভারতপন্থী দল কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। উনি তখন মিটিং করে করে ইট ইজ 4 দলীয় জোট ওনার ব্রেন চাই। জামাত, বিএনপি এবং তখন জাতীয় পার্টিকে নিয়েছিল এবং ইসলামী ঐক্য জোট। এই লেট 90s কিন্তু এই 4 দলীয় ঐক্য জোট একসাথে আন্দোলন করলো করে 2001-এ কেয়ারটেকারের অধীনে নির্বাচন হলো এবং তখন কিন্তু বিশাল ব্যবধানে 4 দলীয় জোট জিতলো। এবং আমার আব্বা আমাকে নিজে বলেছেন, যেটা ওই দিন জেনারেল ফজলে ইলাহি আকবর আমার সাথে এক আলোচনায় বলেছেন, যে ম্যাডাম জিয়া সবসময় চাইতেন জামাত বিএনপি ঐক্য থাকুক। আমার আব্বা নিজে আমাকে বলেছেন, আমাকে যদি কেউ গুলি করে মেরেও ফেলে আমি এটা বিশ্বাস করতে পারবো না যে আমার বাবার মতো লোক অনুপরিমাণ মিথ্যা বলে, অনুপরিমাণ বানিয়ে বলে, অনুপরিমাণ অতিরঞ্জিত করে। আব্বা আমাকে নিজে বলেছেন একাধিকবার যে ম্যাডাম জিয়া ওই 2001 নির্বাচনের পরে ওই আব্বা তো তখন আমিরের পদ থেকে অবসর নিয়েছেন, ইফতার পার্টিতে বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা হতো আব্বার সাথে। ম্যাডাম জিয়া আব্বাকে নিজে বলেছিলেন যে আমাদের এই জোট পরবর্তী 3টা ইলেকশন অন্তত একসাথে থাকতে হবে, যেন আওয়ামী লীগ এই দেশে, ভারতপন্থী দল এই দেশে আর দাঁড়াতে না পারে। অ্যানালাইজ করলো যে এই জোটটাকে ভাঙতে হবে। ওই 2001-এর নির্বাচনের পরে প্রথম যুদ্ধপরাধী ইস্যুটা আসলো। তাহলে জামাত স্বাধীনতা 30 বছর পরে কি নতুন যুদ্ধ হলো যে ওই সময় তারা হঠাৎ করে যুদ্ধপরাধী হয়ে গেল? আগে থেকে কোনো, আপনি ধ্যান ইতিহাস ঘটে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি জামাতকে কোনোদিন যুদ্ধপরাধী বলেনি। রাজাকার, আলবদল, ঘাতক, দালাল এই সমস্ত কথা বলেছে, যুদ্ধপরাধী বলেনি। বিকজ ওই গিভ দ্য ডগ এ ব্যাড নেম। এবং তখন আপনি দেখেন স্বাধীনতা 30 বছর পরে সেক্টর কমান্ডার ফরম হওয়ার দরকার ছিল কি? হোয়াট ওয়াজ দেয়ার এজেন্ডা? তাদের কাজ কি করেছে? সব সেক্টর কমান্ডার ছিল না। তারা একটা প্ল্যাটফর্ম করেছে, বি টিম, সি টিম, অনেকগুলো প্ল্যাটফর্ম করে সারা দেশ ক্যাম্পেইন করেছে জামাত যুদ্ধাপরাধী। তো দিস ইজ বেসিক্যালি বিএনপি জামাতের ঐক্যটা নষ্ট করার জন্য, এই জায়গাটাকে ধ্বংস করার জন্য। এবং ম্যাডাম কিন্তু বারবার বলেছেন, আপনি যারা ওনার ঘনিষ্ঠ ছিলেন তাদেরকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি এখনো অনেক আছে যারা মানে ওনার ঘনিষ্ঠ ছিলেন, আপনি জিজ্ঞাসা করেন, উনি সবসময় জামাত বিএনপি ঐক্যের পক্ষে ছিলেন। এবং এই জুলাই আন্দোলন সফল হয়েছে জামাত বিএনপির ঐক্যের ফলে। কিন্তু এমন কি হলো যে জামাত বিএনপির মধ্যে এখন সবচেয়ে বেশি ঢিল ছোড়াছুড়ি হচ্ছে? আমরা দেখেছি যে ম্যাডাম খালেদা জিয়ার জীবিত থাকাকালীন সময়ে জামাতের সাথে খুব সুসম্পর্ক একটা বজায় ছিল এবং উনি দেশপ্রেমিক ছিলেন, উনি জাতীয়তাবাদী ছিলেন, এই জন্য উনি মানুষের ভালোবাসা পেয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি নির্বাচনের আগে, আপনি দেখেছেন বোধহয় ভিডিও কার্যক্রমের সাথে। হ্যাঁ, আমি ওনাকে বলেছিলাম যে পৃথিবীর ইতিহাসে এমন বোধহয় দম্পতি নাই যে দুইজনই এত জনপ্রিয় হয়েছে রাষ্ট্রপ্রধান হিসাবে, এবং জনপ্রিয়তা তুঙ্গে ওনার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাইট, আপনি ওনার উত্তরসূরি। ওনাদের জনপ্রিয়তা কেন ছিল সবচেয়ে বেশি? ওনার ভারতপন্থী ছিলেন না, ওনার বাংলাদেশপন্থী ছিলেন এবং ওনার ইনক্লুসিভ ইলেকশন করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কিন্তু আপনার ওই নির্বাচন সময় রাজনীতি যে নিষিদ্ধ ছিল ওটা বন্ধ করে উনি বহু দলের রাজনীতি করলেন। উনি পাকিস্তানপন্থীদেরকে, যারা অখণ্ড পাকিস্তানের পক্ষ ছিলেন, দেশপ্রেমিক, অপরাধী নয়, সাজিদুর রহমানকে নিয়েছেন, ম্যাডাম জি আব্দুর রহমান বিশ্বাসকে নিয়েছেন, প্রেসিডেন্ট করেছেন, প্রধানমন্ত্রী করেছেন। ওনারা সব কিন্তু অনেক পাকিস্তানপন্থী, ওনাদের আলিম চৌধুরী সাহেব জয়পুরহাটের, ওনাকে নিয়েছেন। তারা দেখেছে কারা দেশপ্রেমিক। ওনারা বুঝেছিলেন যে এনারা অপরাধী নন। রাজনৈতিক ওইদের নিয়েও আছে একটা, ইভেন কাদের সিদ্দিক এমনি কথা বলছে 71 সালে জামাত রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, রাজনৈতিক সিদ্ধান্ত কোনো অপরাধ নয়। সোহরাওয়ার্দী ফজলুল হক তো 2 নেশন থিওরির পক্ষে ছিল না, তারা তো 3টা রাষ্ট্রের কথা বলছেন। লাহোর রেজলিউশন যেটা 1940 সালে যে শেরে বাংলা সাহেব যেটা দিয়েছিলেন, ওটা তো ছিল 3টা রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত পাকিস্তান, মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, যেটা আপনার আসাম, গুয়াহাটি, ত্রিপুরা, পশ্চিম দিনাজপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ সহ হবে, আর একটা হিন্দু অধ্যুষিত ঈদ। তো তারা তো 2 নেশন থিওরির বিরুদ্ধে ছিল, কিন্তু তারা তো ওখানে মুখ্যমন্ত্রী হয়েছে এখানে। বিকজ পলিটিক্যাল ডিসিশন মানুষ যার যার দেশপ্রেম থেকে নেয়, কিন্তু অপরাধের সাথে জড়াতে হওয়া ইজ ডিফারেন্ট ইস্যু অলটুগেদার। আমার বাবা তার দলের যে নেতা যাদের ফাঁসি দিচ্ছে কোনো অপরাধের দিকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে, কোনো প্রমাণ হাতে কলমে নাই। যেগুলি হচ্ছে সমস্ত, এই যে আজহার সাহেবটা তো বেরিয়েছে, উনি মুক্তি পেয়েছেন উনি। তো এই জোটটা ভাঙ্গা ভারতের প্ল্যান, এবং এটা এখন আমার কাছে খুব দুঃখ লাগে যে আমি যেটা বলি যে ইভেন 71-এ নেশন ওয়াজ ডিভাইডেড, কিন্তু 24-এ নেশন বিভক্ত ছিল না। ফ্যাসিবাদ, ভারতপন্থী, এটা যে একটা ভারত বিরোধী মনোভাবের একটা আপনার বিস্ফোরণ ছিল একটা।
এবং বিএনপি জামাত সহ সমস্ত দল ঐক্যবদ্ধ ছিল। একটা টার্গেট ছিল, ভারতপন্থী এই ফ্যাসিবাদদেরকে হটাইতে হবে, দেশকে ভারতের রাহু গ্রাস মুক্ত করতে হবে। এটা ধরে রাখতে পারাটা ব্যর্থতা আমাদের রাজনীতি নেতাদেরই। এখন ভারতের সাথে তো আমরা দেখছি যে ভালো একটা সম্পর্ক হতে যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবে, যাবে, এটা কি নিশ্চিত হয়েছে? চূড়ান্ত হয়নি, কিন্তু পত্রিকাতে দেখা যাচ্ছে যে আমি মনে করি না উনি আমি ওনাকে, আপনি আমার ফেসবুক ফলো করেন কে জানি না, কিন্তু আমি নিয়মিত ওনাকে অনুরোধ করে আসছি ফেসবুকের মাধ্যমে এবং যারা ওনার আশেপাশে কয়েকজন সাথে আমার পরিচিত তাদের মাধ্যমে, she must not go to India right now, because আমি বলেছি কেন যাবে না বলে মনে করেন? আর তাছাড়া আমি ওনাকে বলছে এই সরকারেরও তো উপদেষ্টারা বলছে যে প্রতিবেশী চেঞ্জ করা যায় না, প্রতিবেশী চেঞ্জ করা যায় না, আমিও বলি প্রতিবেশী চেঞ্জ করা যায় না, বাট দুই দেশের সাথে সম্পর্ক হতে হবে পিপল টু পিপল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, নট গভর্নমেন্ট টু এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। যারা হাজার হাজার মানুষ এই দেশে হত্যা করেছে, ফ্যাসিবাদী সরকার কায়েম করে, তাদেরকে তারা আশ্রয় দিয়ে রেখেছে, ওখানে তাদের মিটিং করতে দিচ্ছে। আপনি কি তাদেরকে আমাদের বন্ধু মনে করেন? তাহলে কি তাদেরকে আশ্রয় দিত, তাদের পক্ষে কথা বলতো, তাদের সরকারি লোকজন এই সমস্ত কথা বলতো? তাদের পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী আমাদের তাদের ওই রংপুর দখল করে নিতে যাচ্ছে, তাদের ওই দৃষ্টিভঙ্গি হয়তো চেঞ্জ হচ্ছে, বা এমন একটা, আমি চাই তাদের দৃষ্টিভঙ্গি হোক, তারা বাংলাদেশের সাথে হওয়ার পর কি সম্পর্ক সুন্দর করা। আমি তো বাই অল মিনস, আমি আপনাকে শুরুতেই বলেছি, আমি বাংলাদেশের ফরেন পলিসি আপনি নিশ্চয়ই জানেন, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, কিন্তু বন্ধুত্ব কখনো এক পক্ষের হয় না। আমি আপনাকে বন্ধুর মতো। ভারতের পরিবর্তন হয়েছে কি মনে হয় না আপনার কাছে? আমার মনে হয় না যে ভারতের মনোভাব পরিবর্তন হয়েছে, এবং তাদের পরিবর্তন হবে এরকম সম্ভাবনা আমি দেখি না। আর না হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলে যে তারা ইদানিং তাদের আপনার বাংলাদেশের ম্যাপ প্রচার করছে, ওই রংপুর অঞ্চলটা বিচ্ছিন্ন দেখাচ্ছে তারা। কারণ ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা হলো সেভেন সিস্টার্স, এবং এখানে আসার জন্য ওই শিলিগুড়ি করিডোর যেটা বলি, চিকেন নেক বলে, তো তারা ওটাকে ব্রডেন করতে চাচ্ছে, এবং এই জন্য তারা রংপুর নিতে যাচ্ছে। নাহলে $10 বিলিয়ন না কত ডলারের কথা বলেছে। কিভাবে একটা স্বাধীন রাষ্ট্র সম্পর্কে একটা প্রতিবেশী এই ধরনের মন্তব্য করে আপনি বলেন? আমি তো বুঝতে পারি না, একটা দেশের মুখ্যমন্ত্রী এবং তাদের সাংবাদিকরা যে ধরনের উগ্র কথাবার্তা বলছে, কিন্তু আমার তাদের মনোভাব পরিবর্তন হয়েছে আমি মনে করি না। আমি এখন যেটা করার চেষ্টা করছি, এটা আমি আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই, সেটা হলো যে আমি তো জুলাই বিপ্লব দেখিনি। জুলাই বিপ্লবের পরে আমাকে রাজনীতিতে যোগদানের অনেক প্রেশার ছিল আমার, আমি করিনি। কারণ আমি দেশের জন্য কি করা যায়, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ, তুমি আমাকে দ্বিতীয় জীবন দিয়েছো, দেশের জন্য কিছু করতে হলে তো রাজনীতি করতে হবে। না, রাজনীতি করা ছাড়া দেশের জন্য করা যায়, খুব কঠিন, খুব কঠিন। কিন্তু যদি একটা সিভিল মিলিটারি এলিট বাংলাদেশপন্থী প্যাট্রিয়টস একটা প্ল্যাটফর্ম করে রিকনসিলিয়েশনের ডায়ালগের মাধ্যমে করার চেষ্টা করা যায়, এটা অসম্ভব না হতে পারে আল্লাহ সাহায্য থাকলে। এই জন্য আমি আপনাকে বলি, আমি আল্লাহকে মুক্তির পরে একবার উমরা করেছি, গত বছর হজ করেছি, এবার পুরো রমজান আমি আল্লাহর কাছে এভরিডে কাবা ঘরে গিয়ে বলছি, আল্লাহ তুমি আমাকে কেন বাঁচিয়ে রেখেছো আমি জানি না, আমাকে দেশের জন্য যদি তুমি বাঁচিয়ে রাখো, আমাকে তুমি পথ দেখাও, হোয়াট শুড আই ডু, আমি কি করব। আপনি রাজনীতি যদি কখনো করার ইচ্ছা হয়, সেটা কি জামাতের জন্য, জামাত ইসলামী করবেন, নাকি অন্য কোনো দলে যাওয়ারও যদি সুযোগ হয় আপনি যাবেন? না, আমি এখনো রাজনীতি যোগদানের কথা চিন্তা করি না, বাট আমি এমন কোনো প্রতিজ্ঞাও করিনি যে রাজনীতি করব না। আমি যদি করেন সেটা কি শুধুমাত্র পদবি, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, পদ পদবি ক্ষমতা, এগুলোর প্রতি আমার কোনো লোভ ছিল। থেকে আপনাকে ডাকলে যাবেন? তারা আমাকে ডাকবে বলে আমার মনে হয় না। যদি ডাকে, আমি হাইপোথেটিক্যাল কোনো কথা না বলি, আচ্ছা, ডাকলে মনে করেন আমি যখন আর্মিতে সিলেকশন হই, আমার তখন আওয়ামী লীগের ব্যাপারে আপনি মাস্ট বলবেন না। কি বলবো না? মাস্ট আপনি আওয়ামী লীগ থেকে যদি বলে আপনাকে রাজনীতি করতে, তাদের সাথে আপনি তো আওয়ামী লীগ এখনই না করবেন? আওয়ামী লীগ, হ্যাঁ না, বিএনপি তো জাতীয়তাবাদী দল, আমি তাদেরকে পছন্দ করি, আমি প্রধানমন্ত্রীকে পছন্দ করি। আমি ওনাকে বলেছি, আপনি যদি আপনার বাবা মার লেগেসি ধরে রাখেন, এদেশের মানুষের কাছে আপনি পূজনীয় হয়ে থাকবেন। যে আমি ওনার যে শোক বই, তো ওনার মায়ের ইন্তেকালের শোক বই স্বাক্ষর করছি, ওখানে আমি লিখে দিয়েছি। আপনি যদি চান আমি আপনার ছবিটা পাঠাবো আপনার কাছে, যে আপনি আপনার বাবা মা যেই পথে গিয়েছেন, আপনি ওই পথে আগাবেন বলেই জাতি আপনার কাছে আশা করে। আমরা কিন্তু এখন একটা ক্রস রোডে আছি, আমাদের দেশটা এখন কিন্তু একটা ক্রান্তিকাল পার করছে। তো বড় দুটো দলের মধ্যে এই অবস্থান আমার কাছে খুব কষ্ট লাগে আর কি। কারণ আমি দেখে এসেছি, মনে করেন 90 থেকে নিয়ে শুরু 2006 পর্যন্ত, আর 2026 পর্যন্ত, এক্সেপ্ট ওই কেয়ারটেকার আন্দোলন 90-এর মধ্যবর্তী সময়, 94-95 কেয়ারটেকার আন্দোলন ছাড়া বাকি সবসময় জামাত বিএনপি একসাথে থেকেছে, কাছাকাছি থেকেছে, পাশাপাশি থেকেছে, জোট করেছে। তো বাংলাদেশের অস্তিত্বের জন্য এই জোটের একসাথে থাকাটা, কাজ করাটা আমি মনে করি অবশ্যম্ভাবী, এর কোনো বিকল্প নাই। এবং ভারত সফলভাবে এটাকে বিভক্ত করেছে
ভারতকে এখনো চেষ্টা, আমরা তো যতটুকু জানি ভারতের রয়ের প্রধান এসছে, তারপরে আমার এখন এগুলো ভারতের বেশ মাথা ব্যথা কিন্তু বর্তমানে আবার শুরু এগুলো হয়েছে। সরকারিভাবে আসার উদ্দেশ্য এবং কি আলোচনা করে না জানার কিন্তু মানুষের মধ্যে অনেক স্পেকুলেশন জন্ম দিচ্ছে, অনেক চিন্তা বা অনেক অনেক রকম চিন্তা জনাব করছে। তারেক রহমান তো খুব মানে তার নিজের আত্মবিশ্বাস আছে এবং তিনি খুব ভালোভাবেই দেশ পরিচালনা এখন আমি 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 ওনাকে সাধুবাদ জানাই যে তিনি খুব একটা আত্মবিশ্বাসী বলেই তো মনে ধ্বংসের হচ্ছে। মধ্যে থেকে একটা দেশকে এইভাবে যেভাবে উনি ঠান্ডা মাথায় করছেন, এটা আমি সাধুবাদ জানাই ওনাকে। হুম। হ্যাঁ, আমি ওনার কাছে শুধু একটাই অনুরোধ করবো, আপনার মাধ্যমে আমার ইনশাল্লাহ আশা করি আমি খুব শীঘ্রই দেখা করতে পারবো, যে আপনি জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করেন। আমাদের লেট নট লুক ব্যাক। ৭১ মনে করেন জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, আমি এখনো জোর করায় বলি কোনো অপরাধের সাথে তারা জড়িত ছিল না। ঠিক আছে, অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল জামাত, তারা কোনো হত্যা করেনি, তারা কোনো রকমের কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। তারপরেও মনে করেন জড়িত ছিল। আজকে জামাতের সব লোক যে আপনি রোকন ধরে সব লক্ষ লক্ষ রোকন সব ফাঁসি দিয়ে দিলেন, বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে? বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে? বাংলাদেশের সমস্যা কি এখন? বাংলাদেশের সমস্যা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, বাংলাদেশের সমস্যা দুর্নীতি, বাংলাদেশের সমস্যা শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের সমস্যা কর্মসংস্থান। এগুলি নিয়ে না আলোচনা হওয়া দরকার। আমি অ্যাপিল করবো সবার কাছে। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমি গত কয়েক মাস থেকে ওই রমজানের পর থেকে আমার মধ্যে একটা চেতনা এসছে। আল্লাহ মনে হয় আমার মধ্যে এই চেতনা জাগ্রত করে দিয়েছেন যে জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাকে কাজ করতে হবে। তো আমি বিভিন্ন ক্যাম্পেইন করেছি, বিভিন্ন লেকচার দিয়েছি, বিভিন্ন ইন্টারভিউতে বলেছি, এবং রাওয়া এখন একটা প্ল্যাটফর্ম করেছে আমাকে কনভেনার করে। আগামী 29 তারিখ ইনশাল্লাহ আমরা একটা সিভিল মিলিটারি এলিটদেরকে নিয়ে, যারা দেশপ্রেমিক, যারা অনেকের কাছে পরিচিত, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, পূর্ববর্তী ভিসি, অবসরপ্রাপ্ত সচিব, আপনার মিডিয়া, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাদারী যারা আছেন সমাজের উচ্চ পর্যায়ে, তাদেরকে নিয়ে ইনশাল্লাহ উদ্দেশ্যে একটা সেমিনার হবে, এবং ওখানে এটা আমাকে কনভেনার করা হয়েছে। আমরা এটা আহ্বান জানাবো যে আসেন আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে সবার সাথে ডায়ালগ করি, ডায়ালগ করে আমরা একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা করি, যে আমরা লেট আস সিট টুগেদার, নট পিছনের দিকে না থেকে সামনের দিকে তাকাই আমরা, যে আমাদের এই মুহূর্তে কি কি সমস্যা আছে। পিছনের দিকে তাকালে তো আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। আমাদের এই মুহূর্তে কি কি সমস্যা আছে, আমরা কিভাবে দেশটাকে গড়তে পারি। আমাদের সমস্যা 10টা চিহ্নিত করলাম আমরা, এর মধ্যে কোনটা প্রায়োরিটি 1, কোনটা প্রায়োরিটি 2 আমরা করি, এবং ওই সমস্যার সমাধানের জন্য আমাদের কি কি অপশন আছে, কি কি করা যায়, এবং ওগুলোর মধ্যে থেকে আমরা অ্যাকশন প্ল্যান, বেস্ট অপশনটা নিয়ে অ্যাকশন প্ল্যান করে আমরা সম্মিলিতভাবে দেশটাকে করি। মারামারি, কাটাকাটি, হানাহানি, এনাফ ইজ এনাফ। আপনি আমি যেই সময়টা পার করে এসেছি, একটা অস্থির সময়, আমরা কি চাই আমাদের সন্তান বংশধরকে এই অবস্থা রেখে যেতে? আমরা শান্তিপূর্ণ সুখী সমাজে বাংলাদেশে রেখে যেতে চাই। মৃত্যুর সময় মানুষ আর কি চায় বলেন? যে আমার বাচ্চারা একটা, আমাদের দেশে ব্রেন ড্রেন হচ্ছে কেন, সবাই বিদেশে চলে যাচ্ছে কেন? মোস্টলি বিকজ অফ সিকিউরিটি। আপনি যদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, কর্মসংস্থান করতে পারেন, বাংলাদেশে এত লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাবে না, এবং আমাদের সন্তানরা কিন্তু মেধাবী, অপার সম্ভাবনার দেশ আমাদের দেশ। আপনি বিদেশে থাকেন, আপনি জানেন বাংলাদেশে সবাই সবখানে ভালো করছে, কিন্তু আমার মেয়ে এখানে পড়তে পারলো না কেন? ছাত্রলীগের ছেলে তাকে হুমকি দিয়েছিল, সে মালয়েশিয়া গিয়ে ফার্স্ট হয়েছে, সে আপনার ইংল্যান্ডে গিয়ে মাস্টার্স করেছে, ফার্স্ট হয়েছে। তো আমাদের এই সমস্ত দেশে আসতে চায় না, তাদের নিরাপত্তা নাই। তো যদিও এখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকে, আইন শৃঙ্খলা ভালো, এবং সেটা করছে বলেই মনে করছে, এবং বিশেষ করে জনাব তারেক রহমান এই বিষয়ে যথেষ্ট রয়েছে তিনি। হ্যাঁ, কিন্তু ওনার দলের অনেকেই এখন তার নিজের নিরাপত্তার জন্য অনেকে প্রশ্ন তুললেও তিনি কিন্তু নিজে অনেকটাই আত্মবিশ্বাসের সাথে। আমি ওনাকে সাধুবাদ জানাই যে উনি অনেক কিছুই করছেন প্রশংসনীয়। আমি ওনাকে, একজন প্রধানমন্ত্রী যদি ইনসিকিউর ভাবে, তাহলে সাধারণ মানুষের সিকিউরিটি কে ভাববে? যে কারণে তিনি কিন্তু চতুর্দিকে যাচ্ছেন, যখন যেখানে মন চাচ্ছে সেখানে চলে যাচ্ছেন। ওনার বাবার পন্থা অবলম্বন করছেন, এবং আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে ওনার এই মুহূর্তে ভারত যাওয়াটাকে আমি সমর্থন করি না। আমাদের একটা ক্রিকেট প্লেয়ার যদি ওখানে নিরাপদ না হয়, একটা রুগী ওখানে গিয়ে যদি নিরাপদ না হয়, একটা পর্যটক যদি নিরাপদ না হয়, আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, প্রধানমন্ত্রীর জীবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থিতিশীল রাখার জন্য। আমি জাস্ট আর কয়েকটা খুব টু দ্য পয়েন্টে আপনার কাছ থেকে 2-1 লাইন করে উত্তর শুনে আমরা শেষ করবো। প্রায় শেষের, আমাদের এই অনুষ্ঠান শেষের কাছাকাছি চলে এসেছি। শেখ হাসিনা তো প্রায় অনেকটাই হুমকি দিচ্ছে, ফিরে আসলে সবাইকে ফাঁসিতে ঝুলাবে, সবাইকে একদম ধরে ধরে তিনি তার সহকর্মীদের, তার নেতাকর্মীদের বলেছে যারা যারা বাড়ি পুড়িয়েছে তাদের বাড়িও পুরানো হবে, এই ধরনের অনেক কথা বলছে। কিন্তু আর সবচেয়ে বড় হুমকি হলো তিনি ডিসেম্বরে আসবেন, ফিরে আসবেন। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমি হুট করে ঢুকে পড়বো, কাছাকাছি আছি এরকম কথা বলেননি উনি? বলেছেন। হুট করে এসছেন উনি 2 বছরে, 2 বছর পার হয়ে গেল।
আমার মূল্যায়নে আমি তো গত 60 বছর এই দেশের রাজনীতি দেখেছি ভিতর থেকে, এবং এগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করি। আমার মূল্যায়নে আওয়ামী লীগের দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে বলে মনে হয় না। আওয়ামী লীগ নাকি শেখ হাসিনা, মানে Both. দুটোকেই? আওয়ামী লীগ আর শেখ হাসিনার সমর্থক। হুম। আওয়ামী লীগ আর শেখ না, হাসিনার কিন্তু সমর্থক। আওয়ামী লীগ তো একটা বিশাল দল, বিশাল দল, দলের মানুষ বা activist যারা আওয়ামী অনেকে লীগকে আছে। এখনো সমর্থন করে হুম। বা আওয়ামী লীগের অন্ধভক্ত যারা আছে, আমার কাছে কেন যেন মনে কিন্তু হয় আওয়ামী লীগ তো নিরপরাধীও তো আছে, রাইট? নিরপরাধী আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। তারা কিন্তু কিন্তু নেতা পর্যায়ে নিরপরাধী আছে, এটা আমার কাছে বিশ্বাস করা কঠিন। নেতা বলে, আমার কাছে একটা ফিলসফি খুব দর্শনটা পরিষ্কার। আমি আওয়ামী লীগের রাজনীতি এই দেশের 60 বছর থেকে জানি। না, আওয়ামী লীগের মধ্যে অনেকেই আছে যে শেখ হাসিনাকে পছন্দ করেন না, কিন্তু তারা আওয়ামী লীগের আদর্শে রাজনীতি করতে চান এখন। আওয়ামী লীগের আদর্শটা কি? মুজিববাদটা কি? হোয়াট ইজ মুজিববাদ? সেটাও কেউ সবাই লালন করে তাও না। আছে যে একটা আওয়ামী লীগের একটা ঐতিহাসিক তো অতীত আছে, সেসব প্রেক্ষাপটকে ঘিরে তো সবাই। না, আপনি আওয়ামী লীগের মানে ক্লিন ইমেজ তথাকথিত, আপনার নাম বলেন, টেল মি ওয়ান নেম। এটা তো কোনো দলেই খুব বেশি বলার সুযোগ নেই, না, সব দলেই বিতর্ক তো আছেই। না, আওয়ামী লীগের কে বিতর্কিত? আওয়ামী লীগের কে ক্লিন ইমেজ আছে এটা আমাকে নাম বলেন আপনি। সাবির চৌধুরী আছে, তিনি উনি আওয়ামী লীগ তাহলে পদত্যাগ করেননি কেন? আওয়ামী লীগ যে এত অপকর্ম করছে, আওয়ামী লীগ যে এত দেশ বিরোধী কাজ করছে, উনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের পদত্যাগ করেননি কেন? আপনার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী, ওনার ছেলে আবুল হাসান চৌধুরী 96-2001-এ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু এই আওয়ামী লীগের অপকর্মের কারণে উনি এরপরে আওয়ামী লীগ থেকে ঘোষণা দিয়ে সম্পর্ক ছিন্ন করেছেন। ঠিক আছে, জেনারেল নুরুদ্দিন কিন্তু আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন 96-2001-এ, উনি ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সম্পর্ক ছিন্ন করেছেন। তাহলে সাবের চৌধুরী করেনি কেন? মিনি আদার্স, আমি আর নাম নিচ্ছি না, তাদের তো এগুলি ঘোষণা দিয়ে না, আমি আওয়ামী লীগ ভালো দল নয়, আমি আওয়ামী লীগ আমার সমস্ত কালচার কি আছে বাংলাদেশে যে একটা দলকে ভালো আমি লাগে না, দুটো সরকারের ভালো লাগে দুটো না? উদাহরণ দিলাম তো আপনাকে, দুই মন্ত্রীর উদাহরণ দিলাম, ইভেন বাংলাদেশের রাষ্ট্রপতির ছেলে আওয়ামী লীগের মন্ত্রীর উদাহরণ দিলাম আমি। তো তাহলে আমার কনসেপ্ট হলো, পুরো দেশপ্রেমিক আওয়ামী লীগ করতে পারে না, কারণ যেখানে প্রধানমন্ত্রী বলে ভারতকে আমরা যা দিয়েছি তা আজীবন মনে রাখবে, এবং ভারত যে আমাদের কিভাবে চুষছে গত 55 বছর থেকে, কোনো দেশপ্রেমিক ভারত রাজনীতি করে। 2 নম্বর, কোনো ধার্মিক সিনসিয়ারলি ইমানদার মানুষ আওয়ামী লীগ করতে পারে না, কারণ তারা মূর্তি পূজা করে, মূর্তি পূজারীদের গোলামি করে তারা। 3 নম্বর, কোনো ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না, এদের রাজনীতি হলো সন্ত্রাসী, এটা রাজনৈতিক দল নয়, আমার কাছে এটা সন্ত্রাসী সংগঠন। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। আমি আওয়ামী লীগের 1970-এর ডিসেম্বরে যে নির্বাচন হলো, যে নির্বাচনে আওয়ামী লীগ সবগুলি সিট পেল 2টা বাদে, যেটা পরে পরবর্তীতে 25শে মার্চ হলো, ওই নির্বাচনে ক্লাস 7 আমি বাবার পক্ষে ইলেকশনে মিছিলে গিয়ে মার খেয়েছি আমি। তো ওদের ইতিহাস তো মাস্তানি। আওয়ামী লীগ এগুলি কিন্তু আপনি নিজের চোখ বন্ধ করলে যে আমি দুনিয়া দেখছি না এরকম তো না, প্রকাশ্য এগুলো তারা কি করেছে। তারা এখানে কন্টিনেন্টালের মোড়ে বাসের মধ্যে আপনার জামাত তো বললো, জামাতের একজন শীর্ষ নেতা বলেছে যে আওয়ামী লীগ রাজনীতি ফিরে আসলে তাদের কোনো আপত্তি নেই। কে বলেছে? আমি শুনিনি এটা। হ্যাঁ, শফিক যে বিপ্লবের পরপর বলেছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, আমি এটা পছন্দ করিনি। উনি পরেও এটা সংশোধন দিয়েছেন যে আমাদের প্রতি যে জুলুম করা হচ্ছে এটার জন্য আমরা ক্ষমা করে দিয়েছি, দ্যাটস ফাইন, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন উনি বলতেই পারেন। কিন্তু আওয়ামী লীগকে ঢালাভাবে ক্ষমা করে দেওয়া তো মানুষের ব্যাপার। এটা আমার উপর জুলুম করেছে, আমি কিন্তু ক্ষমা করবো। আপনার উপর জুলুম করেছে, আপনি কিভাবে ক্ষমা করবেন না? এবং আমাদের পক্ষ হয়তো উনি ক্ষমা করতে পারেন না। তো উনি ওটা প্রথমে ক্লিয়ার করে বললে এটা নিয়ে বিতর্ক হতো না, যে উনি প্রথমে বলছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, পরে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের প্রতি যে জুলুম করা হয়েছে সেটা ক্ষমা করে দিয়েছি। তো আমি তো আওয়ামী লীগকে কোনোদিন ক্ষমা করবো না। আপনি যদি শুধু আমার ফ্যামিলির সাফারিং শুনে, আজকে আমার সবাই প্রশ্ন করে যে আপনার 5 ভাই লন্ডনে কেন? কেউ দেশে থাকতে পারেনি তো তাদের অত্যাচারে, আমার সন্তানরা পর্যন্ত থাকতে পারেনি। আমার 3 সন্তান দেশ ছাড়তে হয়েছে। বুয়েটে পড়া 4th ইয়ারের মেয়ে, আমার আর্কিটেকচারের পড়া মেয়ে, তার দেশ ছাড়তে হয়েছে। তো আমি তাদেরকে কিভাবে ক্ষমা করব? তো এই দেশে আওয়ামী লীগ, আমি মনে করি না মানুষ এই যে আওয়ামী লীগ যা করেছে, এই জেন জি এন্ড আলফা জেনারেশন তারা দেখেছে। তারা কি আপনি মনে করেন কোনদিন আওয়ামী লীগকে ঢুকতে দেবে এই দেশে? আমি মনে করি না আওয়ামী লীগ ইভেন ক্লিন। তারা যদি অন্য কোনো দল নিয়ে, আওয়ামী লীগের যারা ভালো মানুষ তারা যদি রাজনীতি করে অন্য কোনো নাম নিয়ে, সেটা হয়তো হতে পারে। আওয়ামী লীগ নাম নিয়ে, আওয়ামী লীগের যারা
পরিচিত নেতা আছে তারা এই দেশে আরো রাজনীতি করতে পারবে আমি মনে করি না। শেখ হাসিনা ইটস এ পলিটিক্যাল স্টান্ট, তার দলের লোক যারা আছে তাদেরকে একটু চাঙ্গা রাখার জন্য স্টান্ট। আই ডোন্ট থিঙ্ক, আর সে আসলে তো আইন অনুযায়ী তার সরাসরি কারাগারে যাবে, মৃত্যুদণ্ড কার্যকর হবে, কারণ সে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কয়দিন সীমা ছিল ওই কয়দিনের মধ্যে সে আসেনি। আর তেমন কোনো প্রশ্ন জানবার ইচ্ছে নেই। যদিও আপনার কাছ থেকে আরো অনেক ঐতিহাসিক ইতিহাস নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, আমার কাছে ভালোই লাগছে, অনেক কিছু জানতে পারছি, কিন্তু সময়ের কাছে আমরা হারতে হচ্ছেই। যেটি আমি শেষ কাজটা একটা বলতে চাই যে আমি বাংলাদেশ পন্থী, আমার অনুপ্রেরণা শিরোপসার লোমকূপ রক্তবিন্দু বাংলাদেশকে ভালোবাসে। আমি বাংলাদেশের ক্ষতি যেই করবে তার বিরুদ্ধে কথা বলবো আমি, এবং এই জন্য আমাকে এই 70,000 ঘন্টা প্রায় অন্ধকার আয়না করে থাকতে হয়েছে। আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আমি বাংলাদেশের জন্য কাজ করতে চাই। যারা বাংলাদেশের জন্য কাজ করবে আমি তাদের সাথে নিঃস্বার্থভাবে কাজ করতে চাই, এনিবডি যেই হোক না কেন। তো আমি এখন একটা উদ্যোগ নিয়েছি, সবাইকে সম্মিলিতভাবে আবার সেই জুলাই রক্ত ফিরিয়ে আনা যায় কিনা, এটা আপনার মাধ্যমে আমি দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার এই স্বপ্নটা বাস্তবায়ন করে, আল্লাহ যেন আমার এই যে বিশাল একটা আশা নিয়ে আমি বুক বেঁধেছি, আল্লাহ যেন আমাকে কবুল করে। আমি আল্লাহর ঘরে গিয়ে দোয়া করবো, আল্লাহ তুমি আমাকে, আমি এটা একটা পথ দেখছি বাংলাদেশের, এখন আমাদের ফিরে তাকানোর সময় নাই, আমাদের এখন সামনে যাওয়ার সময়। আমরা ইনশাআল্লাহ যদি ঐক্যবদ্ধ থেকে 10 বছরে আমরা 50 বছরে এগিয়ে যেতে পারবো, আমি আপনাকে গ্যারান্টি দিব ইনশাআল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব লেফটেন্যান্ট জেনারেল আজমি। প্রিয় দর্শক, আমরা এখানে শেষ করতে যাচ্ছি। অনেক কথা শুনেছি, আশা করি আরো সামনে বাংলাদেশের সংকট বলুন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রত্যাশা সবকিছু মিলিয়ে আরো অনেক কথা জানবার আছে। জনাব আজমি এতটুকুই আমাদেরকে এনশিওর করেছেন যে তিনি বাংলাদেশের পক্ষের মানুষ এবং তার জন্য তিনি কাজ করছেন, সেটা পলিটিক্যালি হোক আর নন পলিটিক্যালি হোক। এটি আমরা সাধুবাদ জানাই। আমরা পলিটিক্যালি করছি না, নন পলিটিক্যালি করছি, মানে যেভাবেই আপনি পারেন সেটাই বলেছেন, সেটা করবেন, এবং আপনি যে রাজনীতি করবেন না সেটাও বলেননি। আপনি হয়তো অপেক্ষায় আছেন, ভালো সময় আসলে করতেও পারেন, এতটুকু যতটুকু আমরা বুঝতে পারছি। এখানে শেষ করছি। প্রিয় দর্শক, ফেইজের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের পেজ এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময়। ধন্যবাদ আপনি। আসসালামু আলাইকুম।